আসসালামু আলাইকুম। বিদ্যা ভাই ডিজিটাল ক্লাসে স্বাগতম। কেমন আছেন আপনারা? অনেকেই আমাকে সালাম দিছে। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। একজন বলছে যে অসুস্থ, তারপরেও ক্লাস করে করতে আসছে। ভেরি গুড, ভেরি গুড। এই ডেডিকেশন গুলা থাকা ভালো। পড়াশোনা ভালোভাবে করলে ইনশাল্লাহ চাকরিও হবে। আপনারা একটু আমাকে জানায়েন আমার কথাটা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, হ্যাঁ, না ওই কমেন্ট ওটা বন্ধ করেন। জাস্ট কমেন্ট যেরকম ছিল ওরকমই থাক, খালি বড় করে দেন। ওই যে পার্টিসিপেন্টটা অফ করে দেন, ওটা আমার দেখার দরকার নেই। পার্টিসিপেন্ট কম বেশি হইলে তখন আবার ডিস্টার্ব হয়। বাস, জাস্ট কমেন্ট। হ্যাঁ, ওকে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, তাহলে শুরু করি। আমি আসলে এখানেই ছিলাম, মানে জাস্ট নয়টাই। হ্যাঁ, ঠিক আছে, ওকে, জানা। জাস্ট নয়টাই আমি ক্লাসে ছিলাম। আমি জাস্ট আপনাদের জন্য একটু ওয়েট করতেছিলাম, কারণ ওই টাইমে জনসংখ্যা কম ছিল। আর হচ্ছে যে আরেকটা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, অনেক শীত, কিন্তু বিদ্যাবাড়ির ক্লাসরুমের মধ্যে ওই ভিতরে যেখানে যে শীট লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এই যে এদিকে, এদিকে না, এদিকে দেখা যাইতেছে। এই যে কালো কালো যে দেখতেছেন, এগুলো সব ফোম, মানে থার্মাল প্রুফ। এর মধ্যে এসি চালানো আছে, এখন 24 ডিগ্রি সেলসিয়াসে এসি চালানো আছে। আপনারা যদি মানে দেখতেন তাহলে বুঝতে পারতেন। 24 ডিগ্রি সেলসিয়াসে এসি চলতেছে। ঠিক আছে, বিদ্যাবাড়িতে গরম নাই, সরি, শীত নাই, অনেক গরম। তো শুরু করি। হ্যাঁ, আপনাদের সাথে তো এর আগেও মনে হয় আমার ক্লাস হয়েছে, তাই না? দুইটা ক্লাস মনে হয় হয়েছে, তাই না? একটু উত্তর দিয়েন। আমি তো, যদি ক্লাস হয়ে থাকে তাহলে তো আপনি জানেনই আমি খুব ইন্টারেক্টিভ ক্লাস করানোর চেষ্টা করি, আপনাদেরকে অনেক মানে বোঝানোর চেষ্টা করি, অনেক কথা বলি। ভেরি গুড। দুইটা ক্লাস হলে তো আপনাদের সাথে আমার দারুণ একটা মানে যোগাযোগ বা কানেকশন হয়ে গেছে। আমার ক্লাস ভালো লাগুক খারাপ লাগুক হয়তো হইতে পারে। আচ্ছা, যাও, যেটা আমি বলি, আপনারা এখন আমাকে একটা কোশ্চেনের উত্তর দিবেন, ভ্যালুয়েবল কোশ্চেন। জাস্ট 8 মিনিট সময় নেব আমি, 20 পর্যন্ত আপনাদের টাইম দিব। সেটা হচ্ছে, বিগত দুইটা টপিক্সের মধ্যে বিগত দুইটা টপিক্সের মধ্যে কোনো কিছু না জানা আছে কিনা, বা না বোঝা আছে কিনা, বা কোনো কোশ্চেন আছে কিনা। তাহলে আমি একটু ওইটা শেষ করে দিয়ে নতুন ক্লাসে যাই। আচ্ছা, যিনি বলতেছে আজকেই ফার্স্ট ক্লাস, মনে হয় কোনো কিছুতে ভুল হয়েছে। হ্যাঁ, আমার ক্লাস আরো বেশি হওয়ার কথা। 3 নাম্বার লেকচার যেহেতু, অ্যাটলিস্ট একটা দুইটা ক্লাস আমার সাথে আপনাদের হওয়ার কথা। কোনো কোয়েশ্চেন আছে বিগত ক্লাস থেকে, না আমি ক্লাসে আগায় যাব? মানে আমি এতই ভালো পড়াইছি আপনাদের। আচ্ছা, অনেকেই বলতেছেন দুইটা পাইছি, অনেকেই বলতেছেন পাই নাই। আচ্ছা, এগুলা কথার কোনো ভিত্তি নাই। যিনি পান নাই তিনি আজকে আমার ক্লাস করেন, আর যিনি পান নাই সে নতুন, তার কাছে হলো আমার কথা। ক্লাস শেষে আপনি বলে যাবেন ক্লাস কেমন হয়েছে। ওরা ওরা ওদের তো ভালো লাগবেই। এগুলা বাদ দেন, এই দুইটা ক্লাস একটা ক্লাস বাদ দেন, এগুলো কথার কোনো দাম নাই। এই আমি যে কোশ্চেনটা বলছি সেটার উত্তর দেন, যে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, এই রিলেটেড কোশ্চেন করেন। যদি কোশ্চেন না থাকে তাহলে আমি এগিয়ে যাব। ঠিক আছে, থার্ড ক্লাস না ফোর্থ ক্লাস, প্রথম ক্লাস না সেকেন্ড ক্লাস, এগুলো পরে। আপাতত নাই। ওকে, ভেরি গুড। তাহলে আমি আগায় যাই। আচ্ছা, যারা প্রথম তাদেরকে আমি আমার একটু পরিচয় দিয়ে নেই। আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহাগ হোসেন। আমি 38তম বিসিএস থেকে তথ্য ক্যাডারে কর্মরত আছি। আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটির ট্রিপলি ডিপার্টমেন্ট থেকে। আমাদের সময় এটা ট্রিপলি ছিল না, অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ছিল। পরবর্তীতে এটা ট্রিপলি ডিপার্টমেন্ট হয়ে গেছে। সবকিছু একই আছে, জাস্ট নামটা চেঞ্জ করছে। আর বিদ্যাবাড়ির সাথে আছি আমি, হলো মানে সিনিয়র শিক্ষক আইসিটি এবং বিজ্ঞান। অর্থাৎ বিদ্যাবাড়িতে যতগুলা আইসিটি এবং বিজ্ঞান ক্লাস আছে অনেকগুলাই আমি নিয়ে থাকি। আরো অনেকেই আছে, আসলে আমি সময় দিতে পারি না, কারণ আমার চাকরি, আমার ফ্যামিলি সবকিছু মেনটেন করে আপনাদের জন্য টাইম বের করা আমার জন্য কষ্ট হয়ে যায়। তারপরেও একটু আসি স্যারের ভালোবাসার কারণে। স্যার চায় আপনাদের বেটার সার্ভিস দিতে, আমিও চাই আপনাদের সাথে ইন্টারাকশন করতে। আর নলেজ শেয়ারিং এর মধ্যে অনেক মজা। আমি বারবার বলি যে আমি ক্লাস থেকে কিন্তু শিখি, আপনাদের যা পড়াই তার থেকে অনেক কিছু আমি শিখে ফেলি। আপনারাও আমার শিক্ষক। তো সো দ্যাট এইটা করতে আমার ভালো লাগে, নলেজের যে আদান প্রদান, সেটা আমার ভালো লাগে। আচ্ছা, একজন বলছে এর বাইরে কি পড়তে হবে। দেখুন, পড়ার কোনো শেষ নাই। বাইরে পড়তে হবে না এটাও আমি বলবো না, আবার বাইরে পড়তে হবে এটাও আমি বলবো না। কেন বলবো না? কারণ প্রাইমারি যদি হয় তাহলে এর বাইরে আসার কথা না। বা মানে আপনাদের এটা কোন ক্লাস, প্রাইমারি নাকি ইয়া 20তম গ্রেড, কোনটা? কোন ক্লাস এটা? এটা শিডিউলটা কি ছিল? প্রাইমারি তো মনে হয়। ওই শিডিউল নাই এখানে, দেখি তো। আচ্ছা, প্রাইমারি।
প্রাইমারি হলে এর বাইরে 13তম গ্রেড। আচ্ছা, ওকে 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 ওকে, বুঝতে পারছি, বুঝতে পারছি, ওকে। তাহলে এটার বাইরে আর পড়ার পড়ার দরকার নাই। কিন্তু আমি বলবো কি, যে যেহেতু আপনাদের হাতে সময় আছে, যাদের হয়তো সেকেন্ড ধাপে পরীক্ষা হবে, তাদের ব্যাপারটা আলাদা। তাদের জন্য আমি বলবো যে এর বাইরে পড়ার দরকার নাই, এগুলোই পড়েন, এইভাবেই পড়ে যান। আর যাদের টাইম আছে, তাদেরকে বলবো যে আপনারা যত পারেন কোশ্চেন সলভ করেন, যত পারেন কোশ্চেন সলভ করেন, এবং কোশ্চেনগুলো ব্যাখ্যা সহ সলভ করেন। এই উত্তরটা কেন হলো সেটাও জানবেন, কেন হলো না সেটাও জানবেন, বাকি অপশনগুলোর সম্বন্ধেও আইডিয়া নিবেন। এইভাবে যদি পড়েন, তাহলে আর 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 এর বেশি পড়ার দরকার নেই। তো আমরা একটু আগাই। কিভাবে পড়বেন, আমি যেভাবে পড়াবো এইভাবে পড়বেন। এইভাবে পড়লে আপনার এই তৃতীয় ধাপের পরীক্ষার ডেট তো দিয়ে দিছে, আর কয়দিন যেন আছে। তৃতীয় ধাপের পরীক্ষা, সরি তৃতীয় না, দ্বিতীয় ধাপের ডেট দিয়ে দিছে। তৃতীয় ধাপেরটা জানি না। আচ্ছা, লেকচার দেখেন, লেকচার 3, এটার আলোচনার বিষয় হচ্ছে বায়ুমণ্ডল, বিভিন্ন প্রকার গ্যাস এবং জ্বালানি, গ্রিন হাউস এবং গ্রিন হাউস ইফেক্ট, জেনেটিক্স, মানুষের দেহ, রক্ত, খাদ্য ও পুষ্টি, এবং বিভিন্ন ধরনের আরো পড়া আছে। তো আমার এখান থেকে মেইন যে পড়ার জিনিস কিছু থাকে না একটা টপিক্স এর মধ্যে, সবচেয়ে, তৃতীয় ধাপের পরীক্ষা কবে হবে আমি জানি না, সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র থাকে, যেগুলো নিয়ে আমি বেশি কথা বলি, যেগুলো আমি বুঝাই। আর কিছু আছে যেগুলো তথ্যমূলক কোশ্চেন, সেগুলো আমি দৌড়াইয়া যাই। তো বুঝানোর ব্যাপারগুলো হলো এগুলা। বায়ুমণ্ডলটা আমি এইটা আমি অনেক আলোচনা করব। গ্রিন হাউস এবং গ্রিন হাউস ইফেক্ট, এটা ভেরি ইন্টারেস্টিং একটা বিষয়। এটা নিয়ে আমি অনেক কথা বলবো। এটা নিয়ে একটু কথা বলবো, যতটুকু বেসিক ধারণা দেওয়া দরকার ততটুকু দেব। জেনেটিক্স নিয়ে একটু মাঝারি গভীরে ঢুকবো, যতটুকু প্রয়োজন। মানব দেহ এবং রক্ত, এটা নিয়েও আমি মাঝারি ধরনের পড়াশোনা করব, যেটা আপনাদের জন্য এনাফ। খাদ্য, ভিটামিন, পুষ্টি, এগুলো সব হচ্ছে তথ্যমূলক কোশ্চেন। এটা হচ্ছে তথ্যমূলক পড়া, এগুলা নিয়ে এত বোঝার কিছু নাই, জাস্ট মুখস্থ। হ্যাঁ, জাস্ট মুখস্থ। এই যে একজন লিখে দিছে অলরেডি, ভেরি গুড। আমি এই 3টা সাবজেক্ট গভীরে আলাপ করব। হ্যাঁ, আর বাকিগুলো এমনি এমনি একটু পড়বো। প্রথমে একটা কোশ্চেন দিয়ে শুরু করি, প্রথমে একটা কোশ্চেন দিয়ে শুরু করি, যে ওজোন বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? ওজোন বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? উত্তর শুরু করে দেন, আপনারা দিতে থাকেন, সবাই উত্তর দেন। 41 জন আছেন, 41 জনই উত্তর দেন, কারণ আমার দরকার যে ভুল উত্তর দেয় তারটা, ভুলটা আমার দরকার। যারা পারেন তারা তো পারেনি, ভুল যে তার সাথে আমার কথা হবে, তাকে আমি শিখাবো, তাহলে বাকিগুলোরও। কেউ ভুল দেয় না, মার্শাল্লাহ মার্শাল্লাহ, এই একজন খোয়া দিছে। আপনি কি ইচ্ছা করে ভুল দিলেন নাকি? হ্যাঁ, একজন খোয়া দিছে, সে কি ইচ্ছা করে ভুল দিছে? আচ্ছা, সামিনা, সামিনা, ভেরি গুড। আপনি বলছেন ট্রোপোমন্ডল। ঠিক আছে, আমরা একটু কিছুক্ষণ আগে আগায়া যাব। আগায়া যাওয়ার আগে আমার এই জায়গা থেকে কয়টা টপিকস আছে সেগুলো আমাকে বুঝতে হবে, তাই না? কয়টা টপিকস আছে, এটা ওজন। ওজন জিনিসটা কি, এটা 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 কয়জন জানি বলেন তো? ওজন জিনিসটা কি? ওজন জিনিসটা কি, এটা কয়জন জানি বলেন তো দেখি, ওজন ওজন কি? মজা লাগছে, একজন বলছে যে না বুঝে মুখস্থ করি, একজন বলছে ওজন মানে পরিমাপ, একজন বলছে বুঝি নাই স্যার। আচ্ছা, এই যে, এইবার থামেন, এখন আমি আপনাদেরকে বলি। ওই যে যিনি বললো যে স্যার যা পড়ান এগুলো পড়লেই হবে কিনা, এগুলো পড়লেই হবে, এগুলো পড়লেই হবে, একজন বলছে স্তর। এখন পর্যন্ত একজনও রাইট উত্তর দিতে পারেননি। কেন পারেন নাই? কারণ এটা আপনারা বুঝে পড়েন না, এটা একটু বুঝে পড়তে হবে, এটা একটু বুঝে পড়তে হবে। আচ্ছা, যিনি মাত্র আসছে, তার জন্য বলবো আপনার কিছুই মিস করেন নাই, মাত্রই ক্লাস শুরু হয়েছে। আচ্ছা, ওজন হচ্ছে এই অক্সিজেনের সংকেত O2, এটা তো জানেন। O2 মানে একটা অক্সিজেন না? এটা আমরা জানি না? হ্যাঁ, O2 যে অক্সিজেন এটা তো জানি, অক্সিজেন একটা গ্যাস, অক্সিজেন একটা গ্যাস। এই অক্সিজেনের 2টা অণু যখন এইভাবে হাত ধরে দাঁড়ায় থাকে, তখন সেটা হয় একটা অক্সিজেনের গ্যাস, অক্সিজেন গ্যাস। আর অক্সিজেনের 3টা অণু যখন এইভাবে তিনজন মিলে ঝিলে যখন তিনজন মিলে গঠন করে, তখন সেই গ্যাসের সংকেত হয় O3। O3, এইটার নাম হলো ওজোন। ওজোন একটা বিশেষ ধরনের অক্সিজেনের রূপ। অক্সিজেনেরই বিভিন্ন রূপ, যেমন এই যে আমরা পড়ি না যে কার্বনের কার্বনের
রূপ হচ্ছে হীরা, এটা আমরা পড়ি না? এটা তো আমরা জানি, অনেকেই জানি, কোশ্চেনের মধ্যে আসে। কার্বনের রূপ হচ্ছে হীরা বা গ্রাফাইট, বা গ্রাফাইট, এগুলো হচ্ছে কার্বনের রূপ। তো ওজোন হচ্ছে অক্সিজেনের একটা বিভিন্ন রূপ। তিনটা অক্সিজেন অণু একসাথে মিলে এক ধরনের গ্যাস তৈরি করে, সেটার নাম হচ্ছে ওজোন। তো ওজোনের কাজটা কি? ওজোন আসলে কি জিনিস? তাহলে দেখেন, পড়তে হবে কিভাবে একটু বুঝেন, কিন্তু ওজোন আসলে কি জিনিস। ওজোন হচ্ছে একটা গ্যাসের স্তর, যেটা একটা স্তরে থাকে। এটার কাজ হচ্ছে সূর্যের আলো থেকে, কিছুক্ষণ পরে আমরা দেখব, সূর্যের আলো থেকে ইউভি মানে আল্ট্রা ভায়োলেট রশ্মি যেটা আছে, সেটাকে শোষণ করে নেয়। এই আল্ট্রাভায়োলেট রশ্মি আবার কি জিনিস? এটা শোষণ না করলে কি হবে? এটা শোষণ না করলে জীব জগৎ ধ্বংস হয়ে যাবে। কেন ধ্বংস হবে? কারণ আল্ট্রাভায়োলেট রে যদি আমাদের ত্বকে পড়ে, অতি বেগুনি রশ্মি যদি আমাদের ত্বকে পড়ে, আল্ট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি, তাহলে আমাদের ত্বকে ক্যান্সার হবে, সকল জীব ক্যান্সার হয়ে মারা যাবে। ওজোনের কাজ হচ্ছে এই ইউভি বা আল্ট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মিকে শোষণ করা। আর এটা হচ্ছে অক্সিজেনের একটা বিশেষ রূপ। আর এটা কোথায় থাকে এটা আমার জানার দরকার নাই, কিছুক্ষণ পরে আমি দেখব। আচ্ছা, দেখেন, বায়ুমণ্ডল বিভিন্ন উপাদান দিয়ে গঠিত। এই উপাদানগুলোকে বিভিন্ন স্তরে ভাগ করছে। এই স্তরগুলোকে বলা হয় বায়ুমণ্ডলের স্তর। নর্মালি পাঁচটা স্তর, কোনো কোনো জায়গায় চারটা বলে, এই এক্সোমন্ডলকে বাদ দিয়ে দেয়। এই এক্সোমন্ডলকে বাদ দিয়ে দেয়, এক্সোমন্ডলকে বাদ দিয়ে দেয়। ঠিক আছে? তো যাই হোক, পাঁচটা স্তর আপনাদের বইয়েও পাঁচটাই আছে, ভূগোল বইয়েও নাকি পাঁচটাই আছে। এই স্তরগুলো হলো এরকম, এই স্তরগুলো হচ্ছে এরকম, অর্থাৎ বায়ুমণ্ডল। আমরা যে পৃথিবীতে বাস করতেছি, আমরা যে পৃথিবীতে বাস করতেছি, আমাদের চতুর্দিকে বায়ুমণ্ডল মানে বাতাস যে আছে, সেগুলোকে বিভিন্ন স্তরে ভাগ করছে। কিভাবে ভাগ করছে? এই মাটি থেকে একটুখানি, একটুখানি অন্য একটা কালার নেই, এর মধ্যে দিলে হয়তো বোঝা যাবে না। এই মাটি থেকে উপরের দিকে, এই মাটি থেকে এই সাদা বোঝা যাচ্ছে, মাটি থেকে 12 কিলোমিটার, এই 12 কিলোমিটার বা 18 কিলোমিটার সাদা কি বোঝা যায় না অন্য কালার নেব? লাল নিলে বোঝা যায়? আচ্ছা, লালটা মনে হয় বোঝা যাবে, হ্যাঁ। ওকে, লালটা বোঝা যাবে। এই বাতাস থেকে 12 বা 18 কিলোমিটার উপর পর্যন্ত যে স্তর, সেটাকে ট্রোপোস্ফিয়ার বলে। এই ট্রোপোস্ফিয়ারের মধ্যে উপরে যে স্তর আছে, সেটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। এটা কতটুকু এখানে লেখা আছে, দূর থেকে দেখা দেখা যায় কিনা, 50 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ এই 12 থেকে ধরেন, এই 12 থেকে 50 কিলোমিটার পর্যন্ত এগুলো স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার আর ট্রোপোস্ফিয়ারের এই দিক দিয়ে একটা স্তর আছে, সেই স্তর নাম হচ্ছে ওজোন স্তর, O3, ওজোন স্তর। এটা হচ্ছে ওজোন স্তর, এইটাই সূর্যের রশ্মিটা শোষণ করে। আমরা এখন একটুখানি পড়াশোনা করি। এই যে আমাদের এখানে ঝড় বাদল বৃষ্টি কত কিছু হয় না, বজ্রপাত হ্যান ত্যান অনেক কিছু হইতেছে, কিন্তু কখনো কি দেখছেন যে ঝড়ের মধ্যে, বৃষ্টির মধ্যে, বাদলের মধ্যে এরোপ্লেন চলা বন্ধ? এরোপ্লেন, আজকে বাংলাদেশে ঝড় আসছে, আজকে আর কোনো এরোপ্লেন চলবে না, সব এরোপ্লেন বন্ধ? কখনো কিন্তু বন্ধ হয় না। ইভেন এরোপ্লেন গুলো যখন আকাশে উড়ে, উপর দিয়ে যায়, মানে উড্ডয়নের সময় পাইলট একটু সজাগ থাকে, আর নামার সময় পাইলট একটু সজাগ থাকে। এটা একটু অস্পষ্টই দেখবেন, এই ছবিটা একটু অস্পষ্টই দেখবেন, একটু বুঝে নেন। হ্যাঁ, কেন ধরে? কারণ উপরে ওঠার পরে পাইলট, বিমান চলে অটো পাইলট মোডে। অটো পাইলট, তখন পাইলট ঘুমাইলেও মাইলের পর মাইল বিমান অটোমেটিক চলে যায়। তাহলে কথা হচ্ছে যে বিমান ঝড় বৃষ্টির মধ্যে কিভাবে যায়? নর্মালি যত ঝড় বৃষ্টি বাদল বজ্রপাত হয়, সব হয় হলো এই ট্রোপোস্ফিয়ারে। ট্রোপোস্ফিয়ার মানে 1 থেকে 12,000 কিলোমিটার, সরি 12 কিলোমিটারের মধ্যে। আর বিমানের কাজ হচ্ছে সাই করে উড়ে ট্রোপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে চলে যাওয়া। অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে কোনো ঝড় বৃষ্টি বাদল বজ্রপাত কিছুই নাই। নিচে ঝড়ে বাড়িঘর ভেঙে গেল, স্ট্র্যাটোস্ফিয়ারে কোনো ধরনের আলোড়ন পালন নাই, ওখানে বিমান আরামে চলাফেরা করে। তাহলে বিমান চলে কোন দিক দিয়ে? বিমান নর্মালি দূর পাল্লার বিমানগুলা স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে চলে। এরও উপরে যেটা থাকে সেটাকে মেসোস্ফিয়ার বলে। সেটা 50 থেকে শুরু করে 100 কিলোমিটার বা 90 কিলোমিটার পর্যন্ত। তার উপরে একটা স্তর থাকে 90 থেকে 800 কিলোমিটার পর্যন্ত, সেটাকে বলা হয় থার্মোস্ফিয়ার। এই জায়গায় আয়নোস্ফিয়ার নামে একটা জিনিস থাকে, আয়নোস্ফিয়ার। এটা একটু বাংলা দিয়ে লিখি, এই মোছে না কেন? তো মোছার কথা, এই বোর্ড কাজ করে না তো। আয়নোস্ফিয়ার,
আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার আপনারা কি দেখতে পারবেন না, লাইটের ঝলকানি তো আমি দেখতে পারি না। এই আয়নোস্ফিয়ারে হয় কি, আয়ন থাকে তো, এই বেতার তরঙ্গ, আমরা যে রেডিও তরঙ্গ আছি, রেডিও তরঙ্গ গুলো এখানে পাঠাইয়া দিই, এখানে বাধা পায় আবার পৃথিবীতে ফিরে আসে। অর্থাৎ রেডিও তরঙ্গ গুলো চলাফেরা করে এই আয়নোস্ফিয়ার দিয়ে। আর এই থার্মোস্ফিয়ারের বাইরে মহাশূন্য, এই মহাশূন্য, এই মহাশূন্য যেখানে আছে, আমরা যাকে মহাশূন্য বলি, সেটাকে বলা হয় এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার সেখানে কি থাকে, এই যে রকেট, রকেট গুলো এই দিক দিয়ে যায়, এই যে স্যাটেলাইট গুলা, স্যাটেলাইট গুলা, বঙ্গবন্ধু স্যাটেলাইট উড়াইছি না, সেটা এক্সোস্ফিয়ারে অবস্থান করে। তাহলে মেইন ব্যাপারটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার 12 থেকে 18 কিলোমিটার পর্যন্ত, এখানে সকল ঝড় বৃষ্টি বাদল এগুলা হয়। স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে বিমান চলে, এখানে খুব একটা ঝড় বৃষ্টি বাদল হয় না। এর উপরে একটা স্তর আছে, সেটার নাম হলো ওজোন, ওজোন বা ওজোন স্তর। এইটুকু জানলে আপাতত হবে, আমরা একটু সামনে যাই তাহলে ক্লিয়ার হবে। এইটার লেয়ারটা দেখা যায় কিনা দেখেন, এখানে শুধু ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার, এই দুইটা স্তরকে আমি দেখাইছি, আর কোনো স্তরকে দেখাই নাই। এই যে ট্রোপোস্ফিয়ারের শেষ, এই যে ট্রোপোস্ফিয়ারের শেষ, স্ট্র্যাটোস্ফিয়ারের শুরু, এর মধ্যে একটা অন্য কালারের স্তর আছে, সেখানে ওজোন লেখা আছে। ওজোন লেখা আছে, আপনারা দেখতেছেন? আপনারা কি দেখতে পারতেছেন? একটু কমেন্ট করেন। আচ্ছা, ভেরি গুড। এখন দেখেন, এই যে সূর্যের আলো আসতেছিল, এই সূর্যের আলো থেকে 5টা রশ্মি আসতেছিল, এটা কি কেউ খেয়াল করছেন? সূর্যের আলো থেকে 5টা রশ্মি আসতেছিল, 5টা তীর চিহ্ন আসতেছিল। আসার পরে 2টা তীর চিহ্ন হারায় গেছে, আর একটা তীর চিহ্ন, 3টা তীর চিহ্ন পৃথিবীতে আসছে। দেখেন, 5টা তীর আসতেছিল, তার মধ্যে 3টা হলো হলুদ কালারের, আর একটা হচ্ছে কি কালারের, 2টা ছিল বেগুনি কালারের। ওই বেগুনি গুলা আসতেছে না, ওই বেগুনি গুলা আসতেছে না, ওগুলা পৃথিবীতে আসলে জীব জগৎ ধ্বংস হয়ে যেত। সৃষ্টিকর্তা বা মহান আল্লাহ তাআলা এইভাবে পৃথিবীকে রক্ষা করছে, ওই জায়গায় ওজোন স্তরটা দিয়ে রাখছে। এখন আল্লাহ তো পৃথিবীকে রক্ষা করছে, সৃষ্টিকর্তা তো রক্ষা করছে। আমরা যদি আমরা যদি বোকামি করে বা গ্রাম্য ভাষায় গাইরামি করে ওজোন স্তরটা যদি ধ্বংস করে ফেলি, তাহলে কার ধ্বংস হবে বলেন তো? কি হবে আমাদের? আমরাই ক্যান্সারে মারা যাব। এবং এই কাজটাই আমরা করতেছি প্রতিনিয়ত, বিভিন্ন ধরনের গ্যাস, বিভিন্ন ধরনের দূষণ করে এই ওজোন স্তরটা ধ্বংস করে ফেলতেছি। অর্থাৎ এই যে আল্ট্রাভায়োলেট রে, এই আল্ট্রাভায়োলেট রে আসার যে ছাঁকনি, সেই ছাঁকনিটা নষ্ট করে দিচ্ছি। এটা বুঝতে পারছেন ওজোন কি জিনিস, কিভাবে আল্ট্রাভায়োলেট রে অ্যাবজর্ব করে, কিভাবে দুনিয়াটা রক্ষা করতেছে? আচ্ছা, বুঝতে পারলে ভালো। আমরা এখন আগাই। আচ্ছা, এখন এই যে বায়ুমণ্ডল আমরা দেখলাম, এই বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস আছে। সেই গ্যাসের মধ্যে 78% হচ্ছে নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন 78%, অক্সিজেন আছে 21%, 20.94, তো এটা 21% ধরেন, 21%। তাহলে দেখেন, এরা দুইজন মিলা আছে 99% গ্যাস, এরা দুইজন মিলে আছে 99% গ্যাস, আর বাকি আছে সব 1%। তার মধ্যে আর্গন আছে 0.9%, কার্বন ডাই অক্সাইড আছে 0.03%। এই কার্বন ডাই অক্সাইড পর্যন্ত জানলেই হবে। অনেক সময় আসে যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত, তখন বলবেন 0 থেকে 0.3%। ক্লিয়ার? আর পানিতে অক্সিজেনের পরিমাণ 0.3%। বায়ুমণ্ডলের মধ্যে তাহলে এটা এটা আছে। এরপরে আমরা কোশ্চেনের মধ্যে যাই। আমার পড়ার মধ্যে, আমার পড়ানোর স্টাইল তো আপনারা জানেনই, যারা নতুন তাদেরকে বলি, আমি পড়াই, উত্তর দেন আপনারা, এটার উত্তর আপনারা দেন, এটার উত্তর আপনারা দেন। আমার পড়ানো কোনো কোশ্চেনকে কাভার না করে যায় না, এটা আপনারা একটা কাজ করেন। আমি বারবার বলি, আমি যখন লেকচারটা ডেলিভারি শেষ করব, আপনারা সাথে সাথে যত ধরনের বিজ্ঞানের বই আছে যেখানে এই টপিকস গুলো আসে, বায়ুমণ্ডল, এগুলো সব পড়বেন। দেখবেন যে প্রাইমারিতে আসার মতো কোশ্চেন, বিসিএস এ হয়তো ডিপ থেকে কোশ্চেন আসবে, ডিপ থেকে কোশ্চেন আসবে, ওগুলো বাদ দিলে প্রাইমারিতে আসার মতো কোশ্চেন আমার পড়ানোর বাইরে যায় কিনা, মানে আমি যতটুকু আলোচনা করছি এর, এটা দিয়ে আপনারা পারেন কি পারেন না। আচ্ছা, এটা আপনারা অনেকেই উত্তর দিচ্ছেন, এটার ওজন হচ্ছে আয়নোস্ফিয়ার হবে। এটা এগুলা উপরে নিচে উঠে যেখানে যায় যাক। বায়ু দূষণের জন্য প্রধানত কে দায়ী বলেন? বায়ু দূষণের জন্য প্রধানত কে দায়ী? দেখেন এখানে বায়ুমণ্ডলের মধ্যে কতগুলা গ্যাসের নাম পড়ছিলাম। অক্সিজেন আছে, এটা যদি দূষণই হইতো অক্সিজেন কিন্তু চলে যেত। নাইট্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইডও ছিল, এও ধরেন দূষণ করে, তাই না? এও ধরেন
দূষণ করে। ধরেন, দেখেন, আমি একটা কথা বলি। ধরেন একটা জায়গায় 5 জন লোক আছে, 5 জন লোক আছে। একজন হচ্ছে ডাকাত, আর একজন হচ্ছে চোর, আর একজন হচ্ছে ধর্ষক, আর একজন হচ্ছে খুনি, আর একজন আছে যে মানে বেয়াদব। আমি বুঝেন, কিন্তু 5টা মানুষ আছে। একজন হচ্ছে ডাকাত, একজন হচ্ছে খুনি, একজন হচ্ছে চোর, একজন হচ্ছে ধর্ষক, আর একজন কি যেন বললাম, আর একজন হচ্ছে বেয়াদব। তাহলে এই 5 জন লোকের মধ্যে যদি আপনাকে বিচার করতে বলা হয় কে ভালো, আপনি কি বলবেন? কাকে ভালো বলবেন বলেন তো? 5জনই খারাপ তো। 5জনই খারাপ না? বেয়াদবি কি ভালো কাজ? চুরি করা কি ভালো কাজ? খুন করা কি ভালো কাজ? ডাকাতি করা কি ভালো কাজ? ধর্ষণ করা কি ভালো কাজ? তাই এর মধ্যে কাকে আপনি ভালো বলবেন? বেয়াদবকে ভালো বলবেন। হ্যাঁ, ওর মধ্যে ওই তুলনামূলক ভাবে ভালো। কার্বন ডাই অক্সাইডও বায়ুমণ্ডল দূষণ করে, কিন্তু এ হলো বেয়াদব। এ হচ্ছে বেয়াদব, আর এ হচ্ছে ডাকাত। এ কে? এ হচ্ছে ডাকাত। এই জন্য আমার উত্তর হবে কে? ডাকাত রে আমার বলতে হবে। কেন ডাকাত আমি আপনারা বলি। দেখেন, অনেক সময় খবরে আসে না যে এই যে কুয়ার মধ্যে বা গর্তের মধ্যে বা ড্রেনের মধ্যে মানুষ নেমে, একজন নামছে পরিষ্কার করতে, সে মারা গেছে। তার বাবা তাকে বাঁচাইতে গেছে, সেও মারা গেছে। তার দাদা তাকে বাঁচাইতে গেছে, সেও মারা গেছে। মানে যে যে গেছে সবাই মারা গেছে। কেন? কারণ হচ্ছে এই কার্বন মনোঅক্সাইড। এই কার্বন মনোঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড কি করে? কার্বন মনোঅক্সাইড একটা ভারী গ্যাস, বায়ুমণ্ডলের চেয়ে ভারী। বায়ুমণ্ডলের চেয়ে কি ভারী? তাহলে সে কি করে? ভারী জিনিস সবসময় নিচে চলে যায়, এই গর্তের মধ্যে গিয়ে কার্বন মনোঅক্সাইড জমা হয়। আর কার্বন মনোঅক্সাইডের একটা বদ গুণ হচ্ছে, আমাদের বডিতে লোহিত রক্তকণিকা, এটা যদি বিজ্ঞানে পড়ে থাকেন তাহলে জানবেন, লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে। কার্বন মনোঅক্সাইড এই অক্সিজেন পরিবহন বন্ধ করে দেয়। বন্ধ করে দেয়। অক্সিজেন পরিবহন বন্ধ করে দেওয়া মানে কি? কার্বন মনোঅক্সাইড অক্সিজেন পরিবহন বন্ধ করে দেয়। দেখেন, আপনার গলা যদি এভাবে চিপে ধরি বা গলায় যদি দড়ি লাগাই, ফাঁস লাগাই, মানুষ কেন মারা যায় বলেন তো? কি প্রবলেম হয়? গলা তো কেটে পড়ে যায় না, রক্তও তো বের হয় না, তাহলে মরে যায় কেন? বা পানির মধ্যে যদি কাউকে মানে ডুবে দেয়, সে মারা যায় কেন? কারণ হচ্ছে অক্সিজেন প্রবাহ বন্ধ হয়ে যায়, মানে নিঃশ্বাস নিতে পারে না, শ্বাস নিতে পারে না। রক্তে অক্সিজেনের স্বল্পতার কারণে মানুষ মারা যায়, মানে শ্বাস শ্বাস বন্ধ হয়ে মারা যায়। আপনার মস্তিষ্কে যদি 4 মিনিট অক্সিজেন না পৌঁছায়, আপনি ডেড। ইউ আর ডেড। তাহলে 4 মিনিট যদি কেউ গলায় দড়ি দিয়ে আটকায় রাখে, সে মারা যাবে, তাই না? তার আগেও মারা যেতে পারে, এটা ম্যাক্সিমাম কথা বলতেছে। তাহলে হ্যাঁ, অক্সিজেন বন্ধ হয়ে যায়, তাহলে কার্বন মনোঅক্সাইড দিয়ে যদি আপনার রক্তের মধ্যে অক্সিজেন বন্ধ করে দেয়, তার মানে কি? আপনি দম আটকায় মারা যাবেন। মজার বিষয় হলো, এই কার্বন মনোঅক্সাইড গ্যাসের, এই গ্যাসের, এই সিও, কার্বন মনোঅক্সাইডকে সিও দ্বারা প্রকাশ করা হয়। এটার কোনো গন্ধ নাই, গন্ধ নাই, কোনো স্বাদ নাই। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনি কার্বন মনোঅক্সাইডের মধ্যে গেছেন? এর কোনো গন্ধও নাই। যদি আপনি আপনি এক জায়গায় গেলেন, বাজে গন্ধ, আপনি চলে আসলেন, এটা দুর্গন্ধ, আমি বেঁচে গেলেন। কোনো স্বাদও নাই, মুখের মধ্যে গিয়ে তিতা লাগতেছে, এটা তাহলে কি? এটার স্বাদও নাই, গন্ধও নাই। আবার এ আপনাকে একবারে গলা চেপে ধরবে না, আস্তে আস্তে আপনার রক্তের মধ্যে ঢুকবে। ঢুকতে ঢুকতে এমন একটা পর্যায়ে আপনি টের পাবেন যে আমি শ্বাসকষ্টে মারা যাইতেছি। তখন আর আপনার শরীরে নড়ার মতো শক্তি থাকবে না, আস্তে করে পড়ে যাবেন। পড়ে যাওয়া মানে কি? কার্বন ডাই অক্সাইডের মধ্যেই তো পড়ে থাকবেন, এখানেই তো পড়ে থাকবেন, এখানেই তো পড়ে থাকবেন। আরো কার্বন মনোঅক্সাইড ঢুকবে, ঢুকে ঢুকে আপনি স্লো পয়জনিং হয়ে মারা যাবেন। এই জন্য এই গ্যাসকে বলা হয় নীরব ঘাতক। নীরব ঘাতক। তাহলে এ ডাকাত না? ডাকাতের চেয়েও তো বড় ডাকাত, তাই না? এই যে আরেকজন কত বিক্রিয়া টিক্রিয়া বলছে, এত বিক্রিয়া, যারা আর্টসের স্টুডেন্ট তারা বুঝবে, যে অক্সি হিমোগ্লোবিন তৈরি করবে, তারপরে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করবে, তারপরে সে রক্ত পরিবহন বন্ধ হয়ে যাবে। এগুলো কি মানুষ বুঝবে বলেন? যিনি আর্টস পড়ছে তিনি বুঝবেন অক্সি হিমোগ্লোবিন কি, কার্বক্সি হিমোগ্লোবিন কি? এত বোঝার তো দরকার নাই। তাই ওদের জন্য সহজ ভাষা, আর যিনি এটা উত্তর দিছেন তার জন্য ওয়েলকাম, আপনার জানাটা সঠিক। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে কোন গ্যাসটা মানে মারাত্মক গ্যাস?
এই জন্য এটাকে নীরব ঘাতক বলা হয়। আপনারা একটু নড়াচড়া করেন, না হলে কিন্তু আমি আবার বুঝবো যে আপনারা ঘুমায় গেছেন। তাহলে আমি বলছিলাম যে সঠিক উত্তর কেন হবে সেটাও আপনাদের বুঝতে হবে, তাহলে আপনার কোশ্চেন সলভ করেই আপনি প্রাইমারি চাকরি পাবেন। বাকিগুলো কেন হলো না সেটাও জানতে হবে। এরপরে এটা কি, এটা কি, এটা অনেক জায়গায় আসছে, বিসিএস ও আসছে, কোন একটা বিসিএস ও চলে আসছে। ওজনের রং কি? ওজনের রং কি বলেন? আকাশ যখন ও বেগুনি রং খায় কিন্তু অন্য রং ধারণ করে কেন? আকাশ যখন পরিষ্কার থাকে, আমি আপনাকে কিছু তথ্য দেবো, এই তথ্যের সাথে রিলেট করবেন। আকাশ যখন পরিষ্কার থাকে তখন আকাশ কি কালার দেখা যায় বলেন তো? আকাশে কোনো মেঘ নাই, শরতের আকাশ, শরতের আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়, কিন্তু আকাশ ক্লিয়ার, তখন কেমন দেখা যায় আকাশ? আকাশের কালার কি আপনারা বলেন? আকাশ কেমন কালার আমরা কি বলি? আমরা বলি নীল কালার। আসলে আকাশে যখন কোনো মেঘ না থাকে, আকাশ যখন পরিষ্কার থাকে, আমরা আসলে দেখি হচ্ছে ওজোন স্তরটা, ওই যে ট্রোপোস্ফিয়ারের উপরে যে স্ট্র্যাটোস্ফিয়ারটা, ওই স্ফিয়ারটা দেখি। ওই স্ফিয়ারটা কি কালার দেখি? গাঢ় নীল। ও বেগুনি রং খায় ঠিক আছে, কিন্তু ওর কালার রং হচ্ছে গাঢ় নীল কালার। সুন্দর আকাশ, যেটাকে আমরা বলি একদম মানে কাব্যীয় আকাশ। ওই যে রাজ্জাক আর কে যেন ওই যে সাইকেল চালাতে চালাতে গান গাইছিল না, নীল আকাশের নিচে আমি, ওই আকাশ, রোমান্টিক গান যে আকাশের নিচে গাওয়া যায়, সেই আকাশ। হ্যাঁ কবরী, একজন বলছে কবরী। সেই নীল আকাশ আসলে আমরা ওটা ওজোন স্তরটা দেখতে পারি, যে ওজোন স্তরের রং হচ্ছে গাঢ় নীল। প্রাকৃতিক উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় কোনটা? মৃদু মানে বিশুদ্ধ, মৃদু মানে বিশুদ্ধ, বিশুদ্ধ যে পানি আপনি খাইতে পারবেন না। এই এদিকে যাস কেন, সিলেক্ট হয় না? মৃদু মানে বিশুদ্ধ, সোজা বাংলায় বিশুদ্ধ। কোথা থেকে বিশুদ্ধ ভাই? সাগরের পানি খুব বিশুদ্ধ না? মুখে দিলে খুব তিতা, খেয়ে দিয়ে বাঁচতে পারি। হ্যাঁ, এটা বাদ। আমরা সবাই জানি এটা হলো প্রসেস অফ ইলিমিনেশন। আমি ধরেন কোশ্চেনটা জানি না, একটা একটা করে অপশন বাদ দিব, কোনটা কোনটা বাদ। নদীর পানি খুবই মৃদু, বুড়িগঙ্গার পানি আমরা প্রতিদিনই খাই, তাই না? কত সুন্দর পানি, খাইলেই আমাদের শরীর খুব ভালো থাকে। খাইলে কি, হাত লাগাইলেই কি শুরু হয়? চুলকানি শুরু হয়ে যায়, তাই না? তাহলে এটাও বাদ। আবার হ্রদ কি জিনিস এটা আমরা চিনি না। কাপ্তাই হ্রদ তো চিনি, যারা ঘুরতে গেছি, একজন দুইজন তো গেছি। কাপ্তাই হ্রদের মধ্যে কি দেখা যায় বলেন তো? প্রচুর প্লাস্টিক, নোংরা, আমরা এই পর্যটকরাই গিয়ে ওগুলা ফেলি, তাই না? আর যারা ওই যে কাপ্তাই হ্রদের মধ্যে নৌকা টোকা নিয়ে থাকে, ওদের হাউস বোটে যে টয়লেট গুলা আছে, ওই টয়লেট গুলা ওরা কি মাথায় করে নিয়ে এসে ঢাকায় ফেলে দিয়ে যায়, নাকি যে পর্যটক তাকে ব্যাগে করে দিয়ে দেয় যে তোমার প্রস্তাব পায়খানা তুমি নিয়ে যাও? সব গিয়ে কোথায় পড়ে? হ্রদের মধ্যে পড়ে। এটা কি বিশুদ্ধ পানি থাকলো? বদ্ধ একটা জায়গা, হ্রদ মানে হচ্ছে বিশাল বদ্ধ জায়গায় যদি পানি থাকে, মানে মনে করেন যে সাগরের সমান পুকুর, মানে পুকুরের তুলনায় হ্রদ হলো সাগর, সেটা হলো হ্রদ। তাহলে এটার পানিও বিশুদ্ধ না। তাহলে সবগুলো কাটা দিলাম, আমার সঠিক উত্তর হবে বৃষ্টিপাত। বৃষ্টিপাত থেকে প্রচুর পানি হয়, প্রচুর পানি। কারণ এই যত নদীতে যত পানি গড়ে, নদী দিয়ে যত পানি গড়ে সব বৃষ্টির পানি। সাগরে যত পানি হয়েছে সব বৃষ্টির পানি গিয়ে 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 কোথায় জমা হয়? সাগরে জমা হয়। এই হ্রদের মধ্যে যত পানি আসে সব বৃষ্টি থেকেই আসে, বৃষ্টি ছাড়া হ্রদে কোনো পানি নাই। তার মানে পানির সবচেয়ে বড় উৎসও কিন্তু বৃষ্টি। আর এসিড আছে, হ্যাঁ এসিড আছে, সেটা হচ্ছে যদি ঢাকা শহরের মতো দূষিত জায়গা হয় সেটা অ্যাসিড। কিন্তু এটারও একটা কাহিনী আছে, বৃষ্টি যদি একটা না হয়, বর্ষাকালের প্রথম বৃষ্টিটা আপনার জন্য অ্যাসিড ক্ষতিকর। 1 ঘন্টা যদি বৃষ্টি হয়, প্রথম 10 মিনিট অ্যাসিডিক হবে, তারপরে অ্যাসিড শেষ হয়ে যাবে, এরপরে পানি পরিষ্কার। কিন্তু ধরেন 6 মাস বৃষ্টি হয় নাই, বাতাসে প্রচুর পরিমাণ এসিড জমে আছে, তখন যদি বৃষ্টিপাত হয়, ফার্স্ট বৃষ্টিতেই যদি আপনি গিয়ে গোসল করেন, আপনার চুল টুল পুড়ে যেতে পারে, উঠে যেতে পারে। কিন্তু গ্রামে কিন্তু সমস্যা নাই, যাদের বাড়ি সবুজে ঘেরা সুন্দরবনের মধ্যে, তাদের কিন্তু প্রবলেম নাই, তারা যে কোনো বৃষ্টিতেই গোসল করবে। কোথায় সাঁতার কাটা সহজ? কোথায় সাঁতার কাটা সহজ? এটার উত্তর যে দিছেন সে এটার কারণ সহ জানেন, সাগরে কেন সাঁতার কাটা সহজ? একটু কষ্টটা বলেন তো।
আমরা আগে একটা জিনিস দেখি যে এখানে এই পুকুর, সাগর, খাল, নদী, এর সব ধরনের পানি একই পানি, এর মধ্যে একই পানি। সমুদ্রের পানি একটু ডিফারেন্ট, কারণ এর মধ্যে হলো লবণাক্ত পানি, এটা তো আমরা সবাই জানি। লবণাক্ত পানি, এর মধ্যে লবণ আছে, তাই না? এর মধ্যে লবণ আছে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন, একটা জিনিস চিন্তা করেন, একটা এরোপ্লেন, একটা এরোপ্লেন আকাশ দিয়ে ভেসে ভেসে যায় না? এরোপ্লেন কি আকাশে চাকা দিয়ে যায়? বলেন। এরোপ্লেন কিন্তু আকাশে ভেসে ভেসে যায়, ঠিক আছে, আকাশে কিন্তু ভেসে ভেসে যায়। তাহলে এরোপ্লেন ভাসতে হলে যে পরিমাণ শক্তি লাগে, আমরা দেখেন, আমরা একটা ছোট্ট ডিঙ্গি নৌকা নিয়ে যদি পানির মধ্যে যাই, পানির মধ্যে গিয়ে হাত দিয়ে এরকম বাইচ দিলে নৌকা যায় না? আপনি যদি এরোপ্লেনের উপর উঠে একজনকে 10 জন যদি হাইও হাইও মারেন, এরোপ্লেন ভাসবে বাতাসে? তার মানে কি, এরোপ্লেনকে চলতে হলে হিউজ পরিমাণ শক্তি লাগে। কেন শক্তি লাগে? আবার ডিঙ্গি নৌকা কেন ইজিলি চলে যেতে পারে, তাই না? কারণ কি? কারণ হচ্ছে বাতাসের চেয়ে পানি ভারী বেশি, ঘন বেশি। এই জন্য পানির মধ্যে একটা নৌকা ভাসানো খুব সহজ। কিন্তু বাতাসে ভাসাইতে হলে প্রচুর শক্তির দরকার হয়। অর্থাৎ যে যত গাঢ় হবে, ঘন হবে, তার উপরে ভাসা তত সহজ হবে। তাহলে সমুদ্রের পানি ঘন না, ওর মধ্যে লবণ মিশ্রণ আছে না, ও একটু ভারী পানি না, ওই জন্য ওইটার উপর দিয়ে সাঁতরানো সহজ। আর নদীর পানি একটু পাতলা, এই জন্য ওর উপর সাঁতরানো কঠিন। আর বাতাস আরো পাতলা, এই জন্য বাতাসে সাঁতরানো আরো কঠিন, মানে বাতাসে সাঁতরাইতে পারবেন না। বিভিন্ন প্রকার গ্যাস এবং জ্বালানি। আচ্ছা, এই যে গ্যাস এবং জ্বালানি, আচ্ছা, প্রথম কথা হচ্ছে যত এনজি আছে এই গ্যাসের ক্ষেত্রে, যত এনজি আছে, এনজি, এনজি, এই এনজি মানে মনে করবেন যে ন্যাচারাল গ্যাস, মানে প্রাকৃতিক গ্যাস। NaTu RaL, ন্যাচারাল, GAS, গ্যাস। এই এনজি মানে বুঝবেন যে এটা ন্যাচারাল গ্যাস। তাহলে এই LNG মানে হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। কি? লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। আমাদের দেশে ধরেন, আমাদের দেশে কি হয়েছে, আমাদের দেশে গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস শেষ হয়ে গেছে কারণ কি? কারণ গ্যাসের খনির মধ্যে থেকে তোলা হয়। সেই গ্যাসের খনিতে নির্দিষ্ট পরিমাণ গ্যাসই থাকে, তুলতে তুলতে আমরা শেষ করে ফেলছি। আমরা এখন দরকার হলো গ্যাস কোথা থেকে আনবো? কাতার থেকে। কাতার থেকে, এই কাতার থেকে, কাতার থেকে কার মধ্যে করে আনবো? জাহাজের মধ্যে করে আনবো। তাহলে গ্যাস আর কয়টুকু আনা যায়? এই জন্য এটাকে প্রেসার দিয়ে তরল বানানো হয়, বানায়া জাহাজে করে পাঠানো হয়। এই ধরনের গ্যাসকে কি বলা হয় বলেন? ন্যাচারাল গ্যাস বলা হয়, লিকুইড। তাহলে সিএনজি কি? জিএনজি না, এটা সিএনজি। সিএনজিটা কি বলেন? এনজি মানে তো ন্যাচারাল গ্যাস, সিএনজি মানে কমপ্রেস ন্যাচারাল গ্যাস। দেখেন, একটা হলো এলএনজি মানে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, আর একটা হলো কমপ্রেস মানে চাপ দিছি, COMPRESSED, কমপ্রেসড ন্যাচারাল গ্যাস মানে চাপে রেখে দিছি সেই ন্যাচারাল গ্যাস। এই ন্যাচারাল গ্যাসের মেইন উপাদান কি বলেন তো? মেইন উপাদান হলো মিথুন, মানে হলো মিথেন। মিথেন। বলা হয় যে বাংলাদেশের গ্যাসে প্রায় 98 থেকে 99% মিথেন থাকে। তাহলে যত এনজি আছে, ন্যাচারাল গ্যাস আছে, এগুলোর মেইন উপাদান হচ্ছে মিথেন। আবার এলপিজি কিন্তু আলাদা, এলপিজি কিন্তু আলাদা। এটা মানে গ্যাস, ঠিক আছে, এল হচ্ছে লিকুইড, এটা এল তে লিকুইড, এটা হলো পেট্রোলিয়াম, এটা আর পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম, এটা কিন্তু ন্যাচারাল না, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। পেট্রোলিয়াম গ্যাস কি? যখন আপনার ওই যে তেল বানানো হয়, ডিজেল, অকটেন, তখন এক ধরনের গ্যাস পাওয়া যায় উপজাত হিসাবে, সেটা হচ্ছে এলজি। এই এলপিজির উপাদান হচ্ছে বিউটেন, বিউটেন আর হচ্ছে প্রোপেনের মিশ্রণ। জাস্ট নামগুলো মনে রাখবেন, অনেক সময় চলে আসতে পারে। বিউটেন আর প্রোপেনের মিশ্রণ হচ্ছে বিউটেন, এটা মোট দন্ত ন বাদ গেছে, বিউটেন আর প্রোপেনের মিশ্রণ হচ্ছে হলো আমার এলপি গ্যাস। তাহলে এটা আমার গেল, চলে গেল। জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম জ্বালানি কি জিনিস? জীবাশ্ম, প্রথম হচ্ছে জীব, আর একটা হলো আশ্ব। আশ্ব মানে কি? আশ্ব মানে ভস্ম ধরেন।
বা ছাই ধরেন, যাই হোক। তাহলে জীব জিনিসটা কি বলেন তো? এলএনজির উপাদান ন্যাচারাল গ্যাস, এলএনজির উপাদান মিথেন, ন্যাচারাল গ্যাস। জীব, জীব কারা বলেন তো? আমরা জীব আর কারা জীব বলেন তো? আমরা জীব আর কারা জীব? যার জীবন আছে সেই জীব। তা আমার জীবন আছে, আমি জীব। আর কে কে জীব আছে? জীবের মধ্যে আর কে আছে বলেন? জীব হলো দুই ধরনের, এটা তো জানা জিনিস। একটা হলো বৃক্ষ আর একটা হলো প্রাণী, উদ্ভিদ আর প্রাণী। তাহলে এই উদ্ভিদ আর প্রাণীর অশ্ব আশ্ব মানে উদ্ভিদ আর প্রাণীর দেহ অবশেষ, দেহ অবশেষ মানে হচ্ছে ধ্বংস হওয়ার পরে, মরে যাওয়ার পরে, পচে যাওয়ার পরে যে জিনিসটা তৈরি হয়, যে জ্বালানিটা তৈরি হয়, সেটাকে জীবাশ্ম জ্বালানি বলে। সেই জীবাশ্ম জ্বালানি কোনগুলা? তেল গ্যাস থেকে শুরু করে যত কিছু আমরা ব্যবহার করি সব কিছু হলো জীবাশ্ম জ্বালানি। কয়লা টয়লা যা কিছু আছে, যা খনি থেকে উঠানো হয়, এই জীবাশ্ম জ্বালানিটা কিভাবে তৈরি হয়? কিভাবে তৈরি হয় বলেন? কিভাবে তৈরি হয় সেটা আমরা একটু দেখি। এই যে দেখেন, কিভাবে তৈরি হয় সেটা জানার জন্য পৃথিবীর গঠন জানতে হবে। কারণ এটা পৃথিবীর নিচ থেকে আমরা উঠাই না। জীবাশ্ম জ্বালানি কোথা থেকে উঠাই? পৃথিবীর নিচ থেকে উঠাই। তাহলে পৃথিবীর গঠনটা আমাদেরকে একটু জানতে হবে। পৃথিবীর গঠনটা কি বলেন? পৃথিবী প্রথম যখন তৈরি হয় তখন কিন্তু পৃথিবী গলন্ত লাভা ছিল, পুরো পৃথিবী। তারপরে আস্তে আস্তে আল্লাহ এটাকে ঠান্ডা করে আমাদের বসবাসের উপযোগী করছে। কিন্তু এখন পর্যন্ত পৃথিবীর কেন্দ্রে এরকম লাভা আছে, পৃথিবীর কেন্দ্রে এরকম লাভা আছে, হায়ার টেম্পারেচার। তার বাস্তব উদাহরণ হলো শীতের দিন। যারা আমাকে বলতেছিল স্যার অনেক শীত, আপনারা শীতের দিনে যদি টিউবওয়েলের চাপ কলের পানি খান অথবা মোটরের পানি সরাসরি যদি কেউ ইউজ করেন, প্রথম পানিটা কেমন লাগে? যখন হাত দেন হাতটা বরফ হয়ে যায় না? প্রথম পানি কেমন লাগে? গরম? না, প্রথম পানি গরম লাগে না। প্রথম পানি হাতটা বরফ হয়ে যায়, কিছুক্ষণ তাপ দেওয়ার পরেই আপনার হাতটা কি হয়ে যায়? গরম পানি বের হয়ে যায়। আচ্ছা, এই যে শীতের দিনে আপনার জন্য গরম পানি করে মাটির নিচে কে রেখে দিছে? আপনার দাদা, নানা? না তার নানা মরে গেছে, মাটির মধ্যে পড়ে আছে, তার কাজ নাই, সে আপনার জন্য পানি গরম করতেছে যে আমার নাতি পোল নাতি পানি খাবে, একটু গরম করে দেই, তাই না? এটা কেউ গরম করতেছে না। আল্লাহ পৃথিবীটা তৈরি করে রেখে দিছে সিস্টেম। আল্লাহরও তো এত কাজ নাই যে আপনার জন্য পানি পাতিলে তুলে গরম করবে। আল্লাহ সিস্টেম বানায় রাখছে, সিস্টেম কাজ করতেছে। আল্লাহ কি সিস্টেম বানাইছে? পৃথিবীর কেন্দ্র এখনো গলন্ত লাভা, মানে মাটির যত নিচে যাবেন, মাটির যত নিচে যাবেন তত গরম। যেহেতু পানিটা মাটির নিচ থেকে আসে সেহেতু এটা গরম থাকে। এখন বলতে পারেন গরমের দিনে কেন গরম লাগে না? গরমের দিনেও গরম লাগে, কিন্তু গরমের দিনে বাইরের তাপমাত্রা পানির চেয়ে বেশি থাকে, এই জন্য আমরা অনুভব করতে পারি না, কারণ আমরা তো এত নিচে যাই নাই। আর গলন্ত লাভার উদাহরণটা কি? এই যে মাঝে মাঝে অগ্নেয়গিরি হয় না, অগ্নুৎপাত হয় না? অগ্নুৎপাতে কি হয়? লাভা বলকায় বলকায় ওঠে, টিভির মধ্যে দেখবেন। ওগুলো কি? গলন্ত লাভা। তো পৃথিবী এরকম গলন্ত লাভা। দেখেন, যে কোনো ধরনের তেল যদি তৈরি করতে হয়, তেল তৈরির প্রসেস কি বলেন তো? এনি এনি কাইন্ড অফ তেল, যে কোনো তেল, আপনি একটা তেলের নাম বলেন, সেই তেলটা কিভাবে বানানো হয়? যে কোনো তেল, এনি টাইপ অফ তেল। সরিষার তেল কেমনে বানায়? সরিষার চাপ দেয় না? চাপ দিয়ে ওর মধ্যে থেকে তেল বের করে। অলিভ অয়েল কিভাবে বানায়? অলিভ অয়েল বানায় কিভাবে? নারিকেল তেল কিভাবে বানায়? নারিকেল তেল ওই নারিকেলকে গরম করে মেশিনের মধ্যে দেয়, চাপ দেয়, পিষায় দেয়, তাই না? অলিভ অয়েল কি করে? জলপাই সিদ্ধ করে সেগুলো তারপরে চাইপা তেল বের করে। অর্থাৎ যে কোনো তেল বের করতে হলে আপনাকে গরম করতে হবে আর হচ্ছে চাপ দিতে হবে। আচ্ছা, সরিষার তেল বা নারিকেল তেল হয়তো আগুন দিয়ে গরম করে না, কিন্তু ঘানির মধ্যে খোল বের হয়ে যায়, হাতে নিয়ে দেখেন অনেক গরম হয়ে থাকে তখন। অর্থাৎ তাপ এবং চাপ দিলে তেল বের হয়। তো আমার শরীর থেকেও যদি তেল বের করতে চান, আমাকে চাপ দিতে হবে আর তাপ দিতে হবে, তাহলেই তেল বের হবে। এই তেলটা কোথা থেকে আসে? এই যে আর একটু আগায় যাই, তারপরে বুঝতে পারবেন। এখানে শুধু উদ্ভিদ দেওয়া আছে, প্রাণীও এরকমই হয়। প্রাণী আর উদ্ভিদ যেই হোক, সে মরে কি করে? মাটির মধ্যে নিচের দিকে যাইতে থাকে, মাটির নিচে চাপা পড়তে থাকে, অথবা ভূমিকম্প, বিভিন্ন ধরনের গজব। যেমন আল্লাহ একটা লুতের কওমে লুতকে উল্টায়া দিছিল না, মাটির নিচে ফালাইয়া দিছিল না? ওগুলা কি? প্রাণী টানি মাটির নিচে চাপা পড়ছে না? ওই যে চাপা পড়ার পরে যত নিচে নামে তত হিট বাড়ে আর প্রেসার বাড়ে, হিট বাড়ে আর কি প্রেসার বাড়ে।
তাহলে চাপ আর তাপ দিলে কি তৈরি হয় বলেন তো? তেল তৈরি হয়। কত বছর লাগে? আমাদের তো তাড়াতাড়ি তৈরি হয়, ওদের লাগে 100 মিলিয়ন থেকে 100 মিলিয়ন থেকে। ওরে, এটা আবার কি আসলো, এই তো মহা ঝামেলা। ওদের লাগে কতদিন? এই দেখেন, 100 মিলিয়ন থেকে 400 মিলিয়ন বছর। তাহলে 1 মিলিয়ন সমান কত বলেন তো? 1 মিলিয়ন সমান কত? 10 লক্ষ না? 1 মিলিয়ন সমান কত? 10 লক্ষ। তাহলে 100 মিলিয়ন সমান কত? গুণন 10 সমান সমান 1000 লক্ষ। তার মানে 100 মিলিয়ন মানে 1000 লক্ষ, তাই না? এই কোশ্চেনটা কিন্তু আপনাদের দ্বিতীয় প্রথম ধাপে আসছিল। প্রথম ধাপে কিন্তু এটা আসছিল। আচ্ছা, তাহলে এই যে 100 মিলিয়ন বছর পরে তাপ এবং চাপে এইগুলা তেল আর গ্যাস তৈরি হয়। ওই যে চাপ দিলে যে তেল বের হয় ওগুলো হচ্ছে তেল। আর ওই যে খোল গুলা যে থাকে ওগুলো হচ্ছে কয়লা। ওই জিনিসগুলা মাটির নিচে জমা হয়। মাটির নিচে জমা হয়। সেই জমা জিনিসটা আমরা কি করি? আমরা তুলে তুলে খাই। সৃষ্টিকর্তা বানায় রাখছে, আমরা তুলে তুলে খাই। এই যে মাটির উপরে এটা, আর এটা হলো সমুদ্রের মধ্যে, তাই না? প্রথমে আমরা মাটির উপর থেকে খুঁড়ে তেল গ্যাস খুঁড়ে শেষ করে দিছি। মাটির যে তেল সব শেষ, গ্যাস সব শেষ। কারণ 100 মিলিয়ন বছর লাগে এটা বানাইতে। আর আমরা মানে আমরা মানুষ হলো খায়া, যখন যা খাওয়া শুরু করি খায়া একদম শেষ করে দিই, তেল গ্যাস শেষ। এরপরে বিজ্ঞানীরা খুঁজে খুঁজে দেখছে, আরে প্রাণী তো শুধু প্রাণী তো শুধু এই উপরেই থাকে না, সমুদ্রে তো আরো প্রাণী থাকে। সমুদ্র তো পৃথিবীর 75% জায়গা সমুদ্র। এর মধ্যে যে বড় বড় মাছ, তিমি মাছ, আরো অনেক মাছ টাছ আছে, এগুলো যখন মরে যায়, এখানে যে বিভিন্ন ধরনের গাছ টাছ আছে, সারা পৃথিবীতে যখন এগুলো ছিল, এগুলো যখন মরে যায় এগুলো কোথায় যায়? এদের কে কে মাটি দেয়? এগুলো মাটির নিচে পড়ে এগুলাও তেল গ্যাস তৈরি করে, এগুলাও তেল গ্যাস তৈরি করে। আচ্ছা, এই ধরনের এই যে মাটির নিচে চাপা পড়তেছে, উপর থেকে তেল তোলা শেষ, এখন সমুদ্রের মধ্যে তেল খোঁজা শুরু হয়ে গেছে। আর যখন সমুদ্রের মধ্যেও তেল খোঁজা শেষ, তখন তেলের তেলের কাহিনী শেষ। তেল ছাড়া আর, তেল দিয়ে আর পৃথিবী চলবে না। তাহলে বোঝা গেছে কিভাবে জীবাশ্ম জ্বালানি তৈরি হয়। আচ্ছা, ঠিক আছে, জীবাশ্ম জ্বালানির হিসাব বোঝা যাচ্ছে। তাহলে আমাদের উপায় কি? আমাদের উপায় হচ্ছে রিনিউয়েবল এনার্জি বা পুনঃব্যবহারযোগ্য বা নবায়নযোগ্য শক্তির দিকে যাইতে হবে। নবায়নযোগ্য শক্তি আবার কোনটা? যে শক্তি বারবার ব্যবহার করলেও শেষ হয় না। দেখেন, কক্সবাজার সমুদ্রের সৈকতে যদি আপনি যান, আপনি প্রচুর পরিমাণ ঢেউ দেখতে পারবেন। এই ঢেউটা কি মনে হয় আপনি গেছেন বলে আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য আসছে, যে আমার স্যার মহোদয় এসেছে, আমি ঢেউ পানি একটু নাচ দেখাই, এরকম এরকম? তাই তাই না? আপনার জন্য আসে নাই। এইটা আপনার দাদা দাদা তার দাদা পৃথিবী যখন তৈরি হয়েছে, সমুদ্র যখন তৈরি হয়েছে, তখন থেকেই সমুদ্রের ঢেউ আসতেছে। তা ঢেউয়ের মধ্যে গিয়ে যদি আপনি দাঁড়ান, দাঁড়ায় থাকতে পারেন, জোরে একটা ঢেউ মারলে শোয়া ফেলায় একদম। তার মানে কি? আপনি দাঁড়ানো থেকে শোয়া পড়লেন। তাহলে এটা কি? একটা শক্তি লাগাইছে না, আপনার ধাক্কা মারছে না? এই শক্তিটা দিয়ে যদি আমি কোনো কিছু বানাইতে পারতাম, আমার কাজে লাগাইতে পারতাম, তাহলে এই শক্তি কি কোনোদিন ব্যবহার করা শেষ হতো? মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর আমি ইউজ করতাম, কিন্তু শক্তি ব্যবহার শেষ হতো না। এই ধরনের শক্তি যতগুলা আছে, সেগুলাকে বলা হয় নবায়নযোগ্য শক্তি, যেটা ব্যবহার করে শেষ করা যায় না। সূর্যের কথা চিন্তা করেন, পৃথিবী তৈরি হওয়ার আগে সূর্য তৈরি হয়েছে। তাহলে পৃথিবী যতদিন থাকবে ততদিন সূর্যও থাকবে। সূর্য নাই, পৃথিবী শেষ। তার মানে কি? এই সূর্য শক্তি থেকে যদি আমরা কোনো শক্তি পাই, তাহলে সেটাও নবায়নযোগ্য শক্তি হবে। সৌর শক্তি দিয়ে যদি আমি গাড়ি চালাতে পারি, বাড়িতে ইলেকট্রিসিটি লাগাইতে পারি, সারা বিশ্বের সবকিছু যদি সৌর শক্তি দিয়ে চালাতে পারি, বাস ট্রাক থেকে শুরু করে ট্রেন মেন সবকিছু, তাহলে আমার কোনোদিন শক্তির শক্তির কোনোদিন শেষ হবে না। এটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি, তাই না? যাদের বাড়ি উপকূলে, আপনাদের কেউ কেউ থাকতে পারেন নোয়াখালী টোয়াখালী বা সমুদ্র সৈকতের পাশে, সারা বছর সেখানে বাতাস বইতেছে, সারা বছর। এই বাতাসের কোনো শেষ নাই, বন্ধ হয় না। ওখানে যদি আমরা ফ্যান লাগায়া, পাখা ঘুরাইয়া যদি কোনো শক্তি উৎপাদন করতে পারতাম, যেটা বায়ু কল বলে, সেই বায়ু কল, সেই সেই শক্তি কি কোনোদিন শেষ হইতো? শেষ হইতো না। এটাও নবায়নযোগ্য শক্তি। তারপরে ধরেন গরুর গোবর থেকে যে বায়োগ্যাস বানায়, গরুর গোবর বাদ দেন, মানুষের গোবর থেকেও বায়োগ্যাস বানানো যায়।
তাই না? মানুষের গোবর আর কি, শুদ্ধ ভাষায় সুন্দর ভাষায় বললাম। তো মানুষের গোবর থেকেও বায়োগ্যাস জ্বালানো যায়। তো আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিনই তো আপনার শক্তির প্রয়োজন, নাকি? তো আপনার শক্তি, আপনি মরে গেলে শক্তি দিয়ে কি করবেন? তাহলে আপনি যদি বেঁচে থাকেন আপনি নিশ্চয়ই গোবর উৎপাদন করবেন। আর গোবর উৎপাদন করলে সেটা দিয়ে যদি আপনি বিদ্যুৎ বানান, তাহলে আপনার বিদ্যুতের চাহিদা কোনোদিন শেষ হবে না, গ্যাসের চাহিদা কোনোদিন শেষ হবে না। এটাও একটা নবায়নযোগ্য শক্তি। আর পারমাণবিক শক্তি দেখেন, পরমাণু মানে কি, আমরা সব কিছুই অনুপরমাণু দিয়ে গঠিত। তাহলে পৃথিবী, আপনি যদি পরমাণুই না থাকে আপনি তো ধ্বংস হয়ে যাবেন। তাহলে পারমাণবিক শক্তি অর্থাৎ পরমাণু থেকেও যদি শক্তি বানানো যায়, সেটাও নবায়নযোগ্য শক্তি। অর্থাৎ যে শক্তি বারবার ব্যবহার করব, জেনারেশনের পর জেনারেশন ব্যবহার করব, কিন্তু শেষ হবে না, সেটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। এখন আসি ড্রাই আইস। ড্রাই আইস কি জিনিস? যে আইস শুকনা, মানে বরফ দিয়ে যেটা বানায় না, কার্বন ডাই অক্সাইডকে লিকুইড করলে মানে চাপ দিয়া তরল বানানো যায়। আরো যদি ঠান্ডা করি, কার্বন ডাই অক্সাইড বরফের মতো হয়ে যায়, এটাকে ড্রাই আইস বলে। এই তরল কার্বন ডাই অক্সাইড, এই তরল বা গ্যাস কার্বন ডাই অক্সাইড, আমরা যে পেপসি বা কোকা কোলা বা মোজো খুললে শুট করে বের হয়ে যায়, বাতাস বলকায় ওঠে, এগুলো কিন্তু কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, তাহলে ড্রাই আইস সম্বন্ধে আর পড়ার দরকার নাই। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? গ্রিন হাউস গ্যাস কোনটি বলেন? কোনটা গ্রিন হাউস গ্যাস? এটা আমরা পরে বুঝবো নি, গ্রিন হাউস গ্যাস কি। আগে আমরা গ্রিন হাউস বুঝি। এই গ্রিন হাউস কি এটা জানেন? এই যে আশেপাশে যে ছবি দেখতেছেন, এই ছবি, ছবি এইদিকে না, এই পিছন দিয়ে দেখে কি মনে হইতেছে? এই এই পাহাড় গুলার উপরে কি আছে বলেন তো? কি দেখা মনে হইতে, কি মনে হইতেছে? এটা কি মরুভূমির দেশ, নাকি আমার সোনার বাংলাদেশ? বরফ, হ্যাঁ, একজন বরফ বলছে। মানে পিছনে দেখে বোঝা যাইতেছে বরফ জমে আছে। তো বাংলাদেশে তো কোনো জায়গায় বরফ জমে না, তাই না? তার মানে কি, বরফ যেখানে জমে সেটা অবশ্যই শীত প্রধান দেশ। বরফ যেখানে জমে সেটা অবশ্যই কি প্রধান দেশ? শীত প্রধান দেশ। তাহলে শীত প্রধান দেশে, শীত প্রধান দেশে, এই যে আমাদের দেশে, আমাদের দেশে একটু শীত হলে অনেক শাকসবজি গাছপালা মারা যায় না? শীত প্রধান দেশের মানুষ, ধরেন সুইজারল্যান্ডে অনেক শীত, সুইজারল্যান্ডের মানুষ কি সবজি খায় না? ওর কি শাক খেতে হয় না? তরি তরকারি খেতে হয় না? সুইজারল্যান্ডের মানুষকে কি আমরা গিয়ে শাক তরকারি দান করে আসি, রিলিফ দিয়ে আসি, যে যে ভাই তুই তো গরিব মানুষ, তোর দেশে শীত, তোর দেশে তো বেগুন ফলে না, ধর তোরে একটা বেগুন দিয়ে গেলাম? সুইজারল্যান্ডের মানুষকে তো আমরা হেল্প করি অনেক, তাই না? বেগুন টেগুন দেই, দেই না? তাহলে ওরা কি করে? ওরা কি বেগুন গাছরে সোয়েটার পরাইয়া দেয়, শীতের কাপড় পরাইয়া দেয়? আপনারা যেরকম মাপলার টাপলার পেঁচায় আছেন, বেগুন গাছের শীত লাগবে, মাপলার পেঁচায় রেখে দিলাম, বেগুন ধরলো বড় বড়, তাই না? তা কিন্তু করে না। ওরা একটা টেকনোলজি ইউজ করে। ওরা একটা কি ইউজ করে? টেকনোলজি ইউজ করে। টেকনোলজির নাম কি? গ্রিন হাউস টেকনোলজি। সেটা কি জিনিস? সেটা কিছুই না, সেটা একটা কাচের তৈরি ঘর। কাচের তৈরি ঘর। এই কাচের একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? দেখেন, এই যে সূর্যের অনেক তাপমাত্রা, আপনি একটুখানি দেখেন, দেখলে বুঝতে পারবেন। এটা আমি একটুখানি এমন জায়গায় থামাবো, থেমে গেছে, এখনই থামাবো না, যাতে অনেক কিছুই থাকে এর মধ্যে। এইটুকুই থাক। দেখেন, প্রথমে কি হইতেছিল, এখান থেকে সূর্য থেকে এরকম আলো আসতেছিল, এসে এর মধ্যে ঢুকে যাইতেছিল, ঢুকে গিয়ে এই জায়গায় তাপ গরম করতেছিল, এই জায়গায় গরম করতেছিল, গরম করতেছিল। আচ্ছা, এখন দেখেন, যে কোনো তাপীয় বস্তু থেকে, যে কোনো তাপীয় বস্তু থেকে কি হয়, যে কোনো তাপীয় বস্তু থেকে কি হয় বলেন তো? যে কোনো তাপীয় বস্তু থেকে এরকম তরঙ্গ বের হয়, তরঙ্গ বের হয়। আর আপনাদেরকে এর আগের চ্যাপ্টারে নিশ্চিত তরঙ্গ টরঙ্গ পড়াইছি। তাহলে যে, যার শক্তি বেশি, যার শক্তি বেশি, তার তরঙ্গ গুলার ফ্রিকুয়েন্সি বেশি হয়, মানে কি চিকন হয়। সূর্যের অনেক শক্তি না, সূর্যের তাপমাত্রা অনেক না, তার ফ্রিকুয়েন্সি গুলো অনেক চিকন হয়। এই চিকন ফ্রিকুয়েন্সি গুলা এই কাচের মধ্যে ভেদ করে এর ভিতরে গিয়ে এই যে গাছপালা যেগুলো আছে সেগুলোকে গরম করে। গরম আর কত করে, ধরেন 30 ডিগ্রি সেলসিয়াস বা 20 ডিগ্রি সেলসিয়াস এরকম। তো এই 20 ডিগ্রি সেলসিয়াস, এটা যখন গরম হয়, গরম হওয়ার পরে এখান থেকে যে 20 ডিগ্রি সেলসিয়াসের যে তাপমাত্রাটা, মানে এই
তরঙ্গটা বেরোবে সেটা একটু মোটা তরঙ্গ না, এরকম মোটা তরঙ্গ বের হয়। আর এই তরঙ্গটা বের হয় কেন? আমি একটা জিনিস বলছিলাম যে প্রকৃতির সবকিছু চাই সমতা। প্রকৃতির সবকিছু চাই সমতা। যেমন আপনার শীত লাগে কেন? কেন আপনার শীত লাগে? কি প্রবলেম? প্রবলেম হচ্ছে আপনার বডির টেম্পারেচার হলো 36 ডিগ্রি সেলসিয়াস, 36.2 বা 98 ডিগ্রি ফারেনহাইট। আর আপনার বাইরের তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আপনার শরীর যেহেতু বেশি তাপ আছে, আপনার শরীর চাই বাইরে পরিবেশকে তাপ দিয়ে দিতে। মানে প্রকৃতি, আপনি তো আর মানুষ, মানুষের মন তো আর না, সে চিন্তা করে সবাই সমান থাকবে, ওর তাপ কম হয়ে গেছে, এই জন্য আমার শীত লাগে। আচ্ছা, তাহলে দেখেন, এই যে আমি যখন কম্বল পরি, মানে সরি, আমি যখন একটা শীতের কাপড় পরি, তখন ঘটনাটা কি ঘটে? শীতের যে কাপড় তুলা যে থাকে, এই তুলাটার কাজ হচ্ছে তাপগুলাকে বাইরে না যাইতে দেয়। আর ভিতরের তাপকে বাইরে যেতে দেয় না, বাইরের তাপও ভিতরে আসতে দেয় না। তারপরে আমাদের শরীর গরম থাকে, আমাদের আর শীত লাগে না। এইটা বাদ গেল। এখন দেখেন, যখন এটা গরম হয় তখন এই তাপমাত্রা ও বাইরে ছেড়ে দিতে চায়। কেন ছেড়ে দিতে চায়? কারণ এ চায় সমতা, বাইরে বরফ আছে, এ ঠান্ডা বরফ, একে একটু তাপ দিয়ে দিতে চায়। কিন্তু এটা আমি একটু মুছে দিই, একে একটু তাপ দিয়ে দিতে চাই। কিন্তু এই কাচের বৈশিষ্ট্য হলো সূর্যের তাপটা অনেক বেশি, সে চিকন চিকন আলো এর মধ্যে ঢুকে যায়, এই চিকন চিকন আলো এর মধ্যে ঢুকে যায়। কিন্তু দেখেন, এই যে মোটা আলো যখন তা কাচের মধ্যে দিয়ে বেরোতে চায়, মোটা আলো যখন কাচের মধ্যে থেকে বেরোতে চায়, আরে এটা এরকম করতেছে কেন? সমস্যা কি? ধ্যাৎ, ভারী ডিস্টার্ব করতেছে। এই মোটা আলোগুলো যখন এদিকে বেরোতে চায়, তখন সে এই কাচের মধ্যে দিয়ে ভেদ করে যাইতে পারে না, আবার ব্যাক করে। মানে তাপটা এর মধ্যে আটকা পড়তেছে, এইভাবে বারবার আটকা পড়ার ফলে এর ভিতর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে, ধীরে ধীরে বাড়তে থাকে। তাহলে এখন মনে করতে পারেন যে এরকম বাড়তে বাড়তে তো এক সময় তাহলে গাছগুলো পুড়ে যাবে। তাই ওরা কি এত বোকা নাকি যে আপনার গাছ পুড়ে যাবে? ওরা এই দরজা গুলাতে অটোমেটিক সিস্টেম লাগায় রাখে, ভিতরে একটা থার্মোমিটার লাগায় রাখে। ধরেন একটা গাছ বাঁচতে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। 20 ডিগ্রি যখনই বেশি হয়, দরজাটা আস্তে করে খুলে বাইরে থেকে ঠান্ডা বাতাস এনে তাপমাত্রাটা কন্ট্রোল করে। এই যে তাপকে আটকায় রাখার একটা পদ্ধতি, এই পদ্ধতিকে গ্রিন হাউস বলে। এটা যদি আপনারা আরেকবার দেখেন তাহলে বুঝতে পারবেন জিনিসটা। এই দেখেন, সূর্য থেকে অনেক তাপ আসতেছে ভিতরে, এসে এখানে পড়লো, পড়ে তাপটা গরম হলো, গরম হলো। তারপরে এ যখন বাইরে যেতেছিল, তখন আবার বাধাটা ফিরে আসলো। এই যে ফিরে আসা, এই যে ফিরে আসা, এই যে ফিরে আসা, দেখেন, এই যে আলোর তাপটা চলে যাচ্ছে, তাপটা চলে যাচ্ছে, তারপরে আবার সেটা ফিরে আসতেছে। এই যে পদ্ধতিটা, এই দেখেন, এই পদ্ধতিটার নাম হচ্ছে গ্রিন হাউস। এই দেখেন, তাপ আসলো, তাপ এসে নিচে বাধাপ্রাপ্ত হলো, বাধাপ্রাপ্ত হয়ে উপর দিকে চলে গেল, চলে যাওয়ার পরে আবার সে এর মধ্যে থেকে ফিরে আসলো। এই পদ্ধতি হলো গ্রিন হাউস। দেখেন, এই যে এরকম ঘটনা ঘটে, এই যে তাপ আসতেছে, এসে সে উপর দিকে চলে যেতেছে, কিন্তু অর্ধেক তাপ আবার পিছন দিকে ব্যাক করতেছে। এই যে পৃথিবীর এই ঘটনাটা কেন ঘটতেছে দেখেন। পৃথিবী সারা দিন কি করে বলেন তো? পৃথিবী সারা দিন গরম হয়, পৃথিবী সারা দিন গরম হয়। রাতের বেলা সে কি করে? রাতের বেলা সে তাপ ছেড়ে দেয়, তাপ ছেড়ে দেয়। তার বাস্তব উদাহরণ, শরৎকালে দেখবেন দিনের বেলা আপনাদের অনেক গরম লাগে, কিন্তু শেষ রাতে একটা কাঁথা বা একটা চাদর গায়ে না দিলে আপনার মানে ঘুম হয় না, মানে শীতে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এরকম পরিবেশের মধ্যে আপনারা পড়ছেন না যে দিনের বেলা অনেক গরম? ঢাকা শহরই ধরেন, ফ্যান চালায় ঘুমাইছেন রাতে, 10টার সময় ঘুমাইছেন, শেষ রাতে ফজরের আজান যখন দেয় তখন দেখেন যে ভীষণ শীত করতেছে, হয় ফ্যান বন্ধ করা লাগে, নাহলে একটা চাদর পরতে হয়। এরকম অবস্থা হয় না? এর কারণ কি? এর কারণ হচ্ছে পৃথিবীর তাপটা ছেড়ে দেয়। তাপটা ছেড়ে দিয়ে কি করে? পৃথিবী ঠান্ডা হয়, শেষ রাতে পৃথিবী সবচেয়ে ঠান্ডা থাকে।
আবার সূর্য ওঠে, আবার সারাদিন গরম হয়, আবার তাপমাত্রা ছেড়ে দেয়। কিন্তু আমি যদি এই পৃথিবীটাকে একটা কাঁচ দিয়ে এরকম ঢেকে দেই, এরকম কাঁচ দিয়ে যদি ঢেকে দেই, তাহলে কি হবে বলেন তো? এই তাপগুলো কি আর যেতে পারবে? পৃথিবী কি আর ঠান্ডা হইতে পারবে? বলেন, পৃথিবী আর ঠান্ডা হইতে পারবে না। তখন পৃথিবীর তাপমাত্রা ওই কাচের ঘরের মধ্যে যেরকম তাপমাত্রা বাড়তে থাকবে, ওরকম ধীরে ধীরে বাড়তে থাকবে। এই যে এরকম হবে, কিছু অংশ চলে যাবে, কিছু অংশ আটকা পড়বে, দিনের পর দিন আটকা হলে পৃথিবীর টেম্পারেচার বেড়ে যাবে। টেম্পারেচার বাড়লে কি হবে? বরফ গলে যাবে। বরফ গললে কি হবে? সমুদ্র সৈকতের যে পানির উচ্চতা সেটা বেড়ে যাবে। বেড়ে গেলে কি হবে? সেন্ট মার্টিন দ্বীপ ডুবে যাবে, কক্সবাজারের জেলার অর্ধেক ডুবে যাবে, নোয়াখালী, লক্ষ্মীপুর এগুলো ডুবে যাবে। তারপরে আপনার কি মালদ্বীপ ডুবে যাবে। তো এই যে ইফেক্ট, গ্রিন হাউসের ফলে একটা ব্যাড ইফেক্ট পড়তেছে সারা বিশ্বের, প্রকৃতির মধ্যে বিশৃঙ্খলা তৈরি হইতেছে, এই ইফেক্টকেই গ্রিন হাউস ইফেক্ট বলে। আর এই গ্রিন হাউস গ্যাস গুলা, এই গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড, তারপরে হলো পানি, পানি মানে জলীয় বাষ্প, আরো যে মিথেন টিথেন যে গ্যাস গুলো আছে, সেগুলো পৃথিবীর চতুর্দিকে এইভাবে জমা হয়, উপরে এইভাবে জমা হয়, জমা হয়ে এগুলো অ্যাজ কাচের মতো কাজ করে। অর্থাৎ পৃথিবীর তাপকে বাইরে যেতে দেয় না, সে পিছনে ব্যাক করায়। কিছু অংশ বাইরে যায়, কিছু অংশ ব্যাক করে। এবার দিনের পর দিন আমরা পরিবেশের দূষণ করতেছি, এই ধরনের ইফেক্টকেই গ্রিন হাউস ইফেক্ট বলে। এটা ক্লিয়ার হয়েছে? এরপরে গ্রিন হাউস গ্যাস গুলার নাম দেখেন, নাকি আরো বুঝাইতে হবে? ওকে, আগায় যাই তাহলে। এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস: কার্বন ডাই অক্সাইড, সিএফসি, তারপরে ওজোন, তারপরে নাইট্রোজেন ডাই অক্সাইড, পানি, জলীয় বাষ্প। গ্রিন হাউস ইফেক্টের সৃষ্টিতে সহায়তা করে কে বলেন? এই কিছুক্ষণ আগেই গ্যাসগুলোর নাম দেখছেন, কিছুক্ষণ আগেই গ্যাসগুলার নাম দেখছেন, এই যে প্রাথমিক চতুর্থ পর্যায়ে 19 সালে চলে আসছে। আচ্ছা, সিএফসি কি ক্ষতি করে বলেন তো? সিএফসি কি ক্ষতি করে? আমি বলছিলাম কিছু কিছু গ্যাস আছে যেগুলো ওজোন স্তরকে ধ্বংস করে দেয়, তার মধ্যে সিএফসি একটা। সিএফসি কি জিনিস? ক্লোরোফ্লুরোকার্বন। সিতে হচ্ছে ক্লোরো, সিএলও আর ও। এফতে হচ্ছে ফ্লুরো, FLORO, ক্লোরোফ্লুরোকার্বন। ঠিক আছে? সিএফসি মানে হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। ক্লিয়ার? আচ্ছা, আল্ট্রাভায়োলেট রশ্মি কি সৃষ্টি করে বলেন? ব্লাড ক্যান্সার? ওমা, একজন দেখি কোয়া দিয়ে দিছে। আমি বলছিলাম আল্ট্রাভায়োলেট রের কাজ কি, ওজন কেন দরকার, ওজন স্তর কি করে, দেখেন এই যে আসছে। এই জন্য বলি যে আমরা যা পড়াই মোটামুটি তার মধ্যে থেকেই দেখা যায় চলে আসছে। এখন আমরা জেনেটিক্স পড়বো। এর আগে এর এর আগে থেকে কোনো কোশ্চেন আছে কিনা? সিএফসি বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশন দিয়ে তৈরি করে। ক্লোরিন, কার্বন ডাই অক্সাইড, কার্বনের বিভিন্ন যৌগ, আর ফ্লুরিনের কেমিক্যাল রিয়াকশন দিয়ে তৈরি করে। এগুলো আগে ফ্রিজের ফ্রিজে, এসিতে ঠান্ডা করার জন্য ফ্রিয়নের পরিবর্তে ব্যবহার করা যায়। আগের কোশ্চেনের অ্যান্সার মানে কি, কোনটা আগের কোশ্চেন কোনটা? আগের কোশ্চেনের অ্যান্সার তো আপনাদেরই জানার কথা। প্রথমটা কোনটা? আগের কোশ্চেন কোনটা? সবই তো উত্তর দিলাম, আর কি? সবই তো উত্তর দিলাম, কোনগুলা? হ্যাঁ, এগুলো তৈরির জন্য মানুষ দায়ী, অবশ্যই মানুষ দায়ী। আচ্ছা, এরপরে হচ্ছে, এই একজন হাত তুলছে, ইনি কি বলবে বলেন দেখি। স্যার, জি বলেন। স্যার ওই অ্যালেক্সা শিটে আর্গন, হ্যাঁ, আর্গন আছে 0.880%। এটা কি ঠিক হবে? আপনি তো ওইটা বলছিলেন যে কত জানি বাড়তি। আমি আমি ইন্টারনেট থেকে দিছি। এখন লেকচার শিটে কি আছে আমি জানি না, আমি এটা ইন্টারনেট থেকে পাইছি। স্যার ওইটাই দেবো? ওই আছে, আপনার লেকচার শিটে কয় পার্সেন্ট আছে? 0.8 কত? 8 শূন্য। যেটা আপনার কাছাকাছি পড়বে সেটা দিবেন। ইন্টারনেটে ঘেটে দেখেন একটু কোনটা আছে আসলে।
আমার এটা ইন্টারনেট থেকে কালেক্ট করা। জেনেটিক্স। আচ্ছা, জেনেটিক্স নিয়ে একটু 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 কথা বলি, শোনেন। জেনেটিক্স ব্যাপারটা কি? জেনেটিক্স হচ্ছে, দেখেন, আমার বাপ দাদা বা দাদা, দাদার দাদা, আমার বাপ দাদা বা দাদার দাদার বৈশিষ্ট্য আমার মধ্যে যেভাবে আসে, আমার বাপ বা দাদা বা দাদারও বাপ, তার বৈশিষ্ট্য তার পরবর্তী বংশধরের মধ্যে যেভাবে ছড়ায়া পড়বে, যেভাবে যাবে, সেটাই হচ্ছে জেনেটিক্স। এই এই বিদ্যাটাই হচ্ছে জেনেটিক্স। দেখেন, কোনো কোনো সময়, কোনো সময় দেখা যায় না যে বাবা মায়ের সাথে তার সন্তানের কোনো মিল নাই, কোনো মিল নেই। আমরা হয়তো বা বাইরে থেকে দেখি অনেক কটু কথা বলি যে কই থেকে আসছে এর মনে। কিছুদিন আগে একজন সেলিব্রিটি এরকম ঘটনা ঘটছে, নির্বাচনের সময় তার মাসুম বাচ্চাকে নিয়ে অনেক বাজে কথা মিডিয়াতে মানে চলাফেরা করছে। মানুষ কত নিকৃষ্ট মন মানসিকতার অধিকারী হলে এ ধরনের কথা বলতে পারে? হইতে পারে তার মা খারাপ, তার মা খারাপ হইতে পারে, একটা মা যেমন হয় তাই হইতে পারে, তাই না? কিন্তু তার ছেলে একটা, একটা নিষ্পাপ শিশু, একটা মেয়ে, একটা নিষ্পাপ শিশু, ফেরেশতা, তার তো কোনো দোষ নেই, তাকে নিয়ে এইসব কথা বলা ঠিক না। আসলে ঘটনা ঘটে কি? ঘটনা ঘটে, দেখেন, সব সময় যে আপনার সন্তানের মধ্যে আপনার বাবা মার বৈশিষ্ট্যই ঢুকবে এমন না। আপনার দাদার নানার বৈশিষ্ট্য ঢুকতে পারে। তো নানার বৈশিষ্ট্য ঢুকলে মানে ওই যার যে ছেলেটাকে দেখতেছি, তার বাবাকে দেখছি, মাকে দেখছি, তার নানাকে তো আর আমি দেখি নাই। তার নানা তো ফর্সা হইতে পারে, কালো হইতে পারে, তার মতো সে হয়েছে। আমরা উল্টা পাল্টা না জেনে কত পাপ করি, কত কথাবার্তা বলি, তাই না? তাতে তার লাভ হয়, তার পাপ মোচন হয়, আর তার পাপের দায়গুলা আমরা পাই। আচ্ছা, এই যে জেনেটিক্স এর যে জিনিসগুলা এটা নিয়ন্ত্রণ করে, সেটাকে বলা হয় ক্রোমোজোম। সেটা কি কি? ক্রোমোজোম। ক্রোমোজোম আবার দুই ধরনের থাকে। দেখেন, এই 22 জোড়া বা 44টি, 22 জোড়া বা 44টি হচ্ছে একই ধরনের। একই ধরনের মানে ছেলে আর মেয়ে সবার একই ধরনের থাকে। এগুলোকে অটোজোম বলে। এগুলোকে কি বলা হয়? অটোজোম বলে। স্বরে অ, ট ওকারে টো, জ, ম, অটোজোম বলে। এগুলোর কাজ হচ্ছে, আপনি ফর্সা হবেন না কালো হবেন, আপনার চোখ লাল হবে না নীল হবে, আপনার চোখ কালো হবে, নাক লম্বা হবে না খাটো হবে, বোচা হবেন, হাত, আপনি কি হবেন, এই সব জিনিস বাহ্যিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। আর মাত্র এক জোড়া আছে, এক জোড়া, এক জোড়া, এক জোড়ার নাম হচ্ছে, এক জোড়া আছে, এই এক জোড়ার নাম হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই এক জোড়ার নাম হচ্ছে সেক্স ক্রোমোজোম। 22 জোড়া একই রকম, আর এক জোড়া আছে, এই এক জোড়ার নাম হচ্ছে সেক্স ক্রোমোজোম। এগুলাকে এইভাবে প্রকাশ করা হয়। 22 জোড়া একই রকম, এটা হচ্ছে ফিমেল, ফিমেল, আর এটা হচ্ছে মেল। মানে ছেলে আর মেয়ের সেক্স ক্রোমোজোম আলাদা। সেক্স মানে কিন্তু সেক্স না, সেক্স মানে হচ্ছে লিঙ্গ নির্ধারণ আর কি, জেন্ডার, যেটাকে বাংলায় জেন্ডার বলে, ইংরেজিতে ওরা সেক্স বলে, এই জন্য এটা সেক্স ক্রোমোজোম বলে। এটা জেন্ডার ইয়া করে আর কি। তাহলে দেখেন, ছেলেদের হলো এক্স ওয়াই, আর মেয়েদের হচ্ছে কি, এক্স এক্স। তো যখন বাচ্চা হয় তখন এই এগুলার কম্বিনেশন হয়। এই এই ক্রোমোজোম গুলার কি হয়? কম্বিনেশন হয়। দেখেন, এক্স আর এক্স হলে এটা এক্স আর এক্স, আর এক্স আর ওয়াই হলে এটা এক্স ওয়াই, তাই না? আবার এটা তো এরকম হলো, আবার এইটা গিয়া এর সাথে মিলিত হতে পারে, তাহলে এখানে এক্স এক্স হবে। আবার এইটা গিয়া এটার সাথে মিলিত হতে পারে, তাই এখানে আবার এক্স ওয়াই হবে। আচ্ছা, যখন এই যেগুলো এক্স এক্স সেগুলো কি, ফিমেল, আর যেগুলো এক্স ওয়াই সেগুলো হচ্ছে মেল। তাহলে বাচ্চা যখন হবে তখন সেটা এক্স ওয়াই হতে পারে, এক্স এক্স হতে পারে। কোনটা হবে সেটা সৃষ্টিকর্তা জানে, আপনি আমি জানি না। আচ্ছা, যদি এক্স ওয়াই হয় তাহলে সেটা ছেলে বাচ্চা হবে, যদি এক্স এক্স হয় তাহলে সেটা মেয়ে বাচ্চা হবে। এখন আমার কোশ্চেন হলো, আমার কোশ্চেন হলো, এই ওয়াইটা ছেলে বাচ্চার জন্মের জন্য দরকার, এই ওয়াইটা কার মধ্যে আছে? মেয়ের মধ্যে কি কোনো ওয়াই সেক্স ক্রোমোজোম আছে? কোনো মেয়ের মধ্যে কি ওয়াই সেক্স ক্রোমোজোম আছে? তাহলে আপনার সন্তান যে ছেলে হবে না মেয়ে হবে, এটা কার উপর ডিপেন্ড করে? সম্পূর্ণ ছেলেদের উপর ডিপেন্ড করে। কোনো পুরুষের বডিতে যদি ওয়াই ক্রোমোজোম না থাকে এবং এই ওয়াই ক্রোমোজোম যদি কোনো সময় মিলিত না হয়, মানে বাচ্চা জন্ম হওয়ার সময় ওয়াই এর সাথে এক্স এর যদি কম্বিনেশন না হয়, তাহলে 100 কেন 500টা বাচ্চা নিলেও তার মেয়ে ছেলে হবে না।
এইটা নিয়ে আমাদের সমাজে অনেক কথাবার্তা, মেয়ে বাচ্চা হলে নাকি বউ তালাক দেয় অনেকে, শুনি। আর একটা বিয়ে করে নিয়ে আসে। এখন কথা হচ্ছে যে আর একটা বিয়ে করলে অনেক সময় ছেলে হয়, কেন হয়? কারণ হচ্ছে যে এতদিন ওর এক্স আর এক্স মিলন হয় নাই, এখনো এক্স এর সাথে ওয়াই হয়েছে, ছিল ওর বডিতে, হয় নাই। হতেই পারে, প্রাকৃতিক খেলা। যেই করেন না কেন, বউ চেঞ্জ করেন আর যাই করেন না কেন, আসল ঘটনা হলো যে ছেলে বাচ্চা হলে আপনার জন্যই হবে, মেয়ে বাচ্চা হলে আপনার জন্যই হবে। মেয়েদের মানে সেক্স নির্ধারণ করার, জেন্ডার নির্ধারণ করার কোনো গুণাবলীই নাই তাদের মধ্যে, সোজা কথা যেটা। এই ক্রোমোজোম তৈরি আবার যে জিনিস দিয়া, সেগুলোকে বলা হয় অক্সি অক্সি এটা হচ্ছে ডিএনএ, মানে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা হলো ক্রোমোজোমের বৈশিষ্ট্য। আর হলো আরএনএ। এগুলো হচ্ছে ক্রোমোজোম তৈরি হয় এগুলা দিয়ে। প্রাণী জগতের উৎপত্তি এবং বংশ আমি বলি, এই উৎপত্তি শব্দটা যদি থাকে তাহলে সেটা হলো ইভলিউশনের সাথে সম্পর্কিত। আর যদি কোনো সময় বংশ থাকে, বংশ থাকা মানেই সেটা জেনেটিক্স। এই বংশীয় জিনিস, এখানে যেহেতু বংশীয় জিনিস আছে, তার মানে এটার উত্তর কি হবে? শুধু উৎপত্তি থাকলে কি হইতো? ইভলিউশন। কিন্তু এখানে আছে বংশীয় বিদ্যা, তাহলে কি হবে? বংশীয় থাকলে জেনেটিক্স। আচ্ছা, কোশ্চেনটা যদি এরকম হতো, প্রাণী জগতের প্রাণী জগতের বংশ সম্বন্ধ বিদ্যাকে কি বলা হয়, সেটার উত্তর কি হতো বলেন তো? সেটার উত্তর কি হতো? বংশ থাকা মানেই সেটা হচ্ছে জেনেটিক্স। এটার উত্তর হতো জেনেটিক্স। এটার উত্তর হতো জেনেটিক্স। বাট এটা যদি এটা হইতো তাহলে কি হতো? এটা বংশের কোনো অংশ নাই, বংশের কোনো অংশ নাই। এখন কোনটা উত্তর দিবেন? আমি বলে দিছিলাম যে বংশের অংশ না থাকলে সেটা হবে ইভলিউশন। কোশ্চেন এরকমও হতে পারে যে এবার বললো শুধু উৎপত্তি সম্বন্ধীয় বিদ্যাকে কি বলা হয়, তখন এটা হবে ইভলিউশন। এইভাবে পড়তে হবে, খেয়াল করে খেয়াল করে। এরপর মানব দেহ এবং রক্ত। মানব দেহ এবং রক্ত দেখেন, রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। রক্ত কি? এক ধরনের তরল যোজক কলা। কি যোজক কলা? তরল যোজক কলা। এইটা কি থাকে? দুইটা জিনিস থাকে, একটা হলো রক্ত রস আর একটা রক্ত কণিকা। রক্ত রস আর হচ্ছে রক্ত কণিকা। তার মধ্যে রক্ত রস থাকে 55%, আর 45% থাকে রক্ত কণিকা। এর মধ্যে যে একটা আছে লোহিত রক্ত কণিকা, এটা হলো হিমোগ্লোবিন থাকে এর মধ্যে। হিমোগ্লোবিন থাকে, আমি বলছিলাম কার্বন মনোঅক্সাইড যখন পড়াইতেছিলাম তখন। হিমোগ্লোবিন এটা হলো লাল কালারের। আর এটা তৈরি করার জন্য অন্যতম একটা উপাদান হচ্ছে ফেরাস। এটা তৈরি করার জন্য অন্যতম হচ্ছে ফেরাস বা আয়রন, বা আয়রন। আসলে আমাদের শরীরে যখন রক্ত স্বল্পতা দেখা যায়, রক্ত স্বল্পতা দেখা যায়, তখন আমাদেরকে কি বলা হয়? এই কচুর শাক খাবেন, ছোট মাছ খাবেন, তারপরে না হলে আয়রন ট্যাবলেট খাবেন। বিশেষ করে মা বোনদের আয়রন ট্যাবলেটটা বেশি বেশি খাইতে হয়। তাদের রক্ত স্বল্পতার প্রবলেমটা বেশি হয়। তাদেরকে আয়রন কেন খেতে দেয়? আসলে আয়রনের ঘাটতি হলে হিমোগ্লোবিন তৈরি কমে যায়, তখন লোহিত রক্ত কণিকার সংখ্যা কমে যায়। আর লোহিত রক্ত কণিকা কমে যাওয়া মানে হচ্ছে আপনাকে বলা হয় আপনি রক্ত শূন্যতায় ভুগতেছেন। তো এই কারণে আয়রনটা সাপ্লিমেন্টারি হিসেবে দেয়, অথবা আয়রন সম্বন্ধিত খাবারও দেওয়া। তাহলে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে রক্তের মধ্যে অক্সিজেন পরিবহন করা, অক্সিজেন পরিবহন করা। আচ্ছা, আর রক্তের আরেকটা কাজ হচ্ছে, এই রক্তের কাজ হচ্ছে আমাদের শরীরের কোষে কোষে কি দেওয়া? খাবার সরবরাহ করা। আমাদের কোষ কি খায়? গ্লুকোজ জাতীয় খাবার খায়। গ্লুকোজ জাতীয় খাবার খায় মানে শর্করা। দেখেন, আপনাকে একটা কথা বলি, আমাদের কোষে গ্লুকোজ জাতীয় খাবার খায়। দেখেন, আমরা যত ধরনের খাবার খাই না কেন, কার্বোহাইড্রেট, যত ধরনের কার্বোহাইড্রেট খাবার খাই যেটা আমাদের শরীরে শক্তি যোগায়। আর একটা কি আছে? স্নেহ জাতীয় খাবার, সেটা হচ্ছে আমাদের শরীরে শক্তি সঞ্চয় করে। আর একটা হচ্ছে কি আমিষ জাতীয় খাবার, সেগুলো আমাদের শরীরের দেহ গঠন করে। মানে এই যে আমার হাতটা এত বড় হয়েছে, ছোটবেলায় তো আর এত বড় ছিল না, ছোটবেলায় এইটুকু ছিল। তো এই যে এত বড় হয়েছে, সেই বড় হওয়ার জন্য তো বিল্ডিং বড় বানাইতে ইট পাথর তো লাগে, মানে কোষ বড় হইতে হয়। সেগুলো হচ্ছে আমিষের কাজ। তাহলে এই যে শর্করা জাতীয় খাবার যেটা আমাদের শক্তি যোগায়, সেটা পাকস্থলীতে ভেঙে ভেঙে শেষ পর্যন্ত কোথায় পরিণত হয়? গ্লুকোজে পরিণত হয়। কিসে পরিণত হয়? গ্লুকোজে পরিণত হয়। এই কারণে দেখেন, আমাদের যখন ক্লান্ত লাগে তখন আমরা গ্লুকোজ যদি খাই, তাহলে আমরা ইনস্ট্যান্ট এনার্জি পাই না? কেন পাই? কারণ আপনি যদি ভাত খান, সেই ভাতটা পাকস্থলীর মধ্যে যাবে, হজম হবে, তারপরে গ্লুকোজ হবে, তারপরে সেটা আপনার রক্তে যাবে, মানে ব্রেনে যাবে, তারপরে আপনি শক্তি পাবেন। ওইটা একটু টাইমের দরকার না? আর গ্লুকোজ হচ্ছে সরাসরি আপনার
কোষ খাইতে পারে, রক্তের মধ্যে সরাসরি চলে যাবে, শরীরের কোষের মধ্যে যাবে, আপনি তখন কি হবেন বলেন? আচ্ছা, একজন বলছে যে আপনার পড়ানো শুনে হাজবেন্ড বলতেছে, আচ্ছা, ঠিক আছে, আমার প্রশংসা করছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু পড়াইয়া তারপরে একজন হাত উঠাইছে, তাকে আমি বলবো না। তাহলে দেখেন, রক্তের মধ্যে গ্লুকোজ সরাসরি আমাদের শরীরের মধ্যে মাথা মানে মাথায় ঢুকে যাবে, কোষে ঢুকে যাবে, ইনস্ট্যান্ট এনার্জি পাবো, এটা হচ্ছে গ্লুকোজের কাজ। কিন্তু মজার বিষয় হলো, আমাদের শক্তি নেওয়ার জন্য গ্লুকোজের একটা রেঞ্জ আছে। গ্লুকোজের রেঞ্জ যদি বেশি হয়ে যায়, যেমন নর্মালি একজন মানুষের গ্লুকোজ থাকে হচ্ছে ধরেন খাবারের পর 5 থেকে 6, এই এর আশেপাশে, 6-এর বেশি হলে বলি ডায়াবেটিস হয়ে গেছে। তো এই 6-এর বেশি যদি হয়, ধরেন 10 যদি হয়, মানে রক্তের যেটা হিসাব, ডেসিমোল পার লিটার 10 যদি হয় ডায়াবেটিসের মাত্রা, তাহলে শরীর বডি আর সেই গ্লুকোজটা খাইতে পারে না, তখন আমরা বলি তার অসুখ হয়েছে, ডায়াবেটিস অসুখ হয়েছে। এই জন্য আমাদের শরীরের মধ্যে আল্লাহ একটা হরমোন তৈরি করছে, সেটার নাম হচ্ছে ইনসুলিন। ইনসুলিন, এই ইনসুলিনের কাজ হচ্ছে শরীরের মধ্যে গ্লুকোজকে কন্ট্রোল করা। এটা হচ্ছে আমাদের অগ্নাশয়ে পিটুইটারি গ্রন্থি থেকে বের হয়। যখন গ্লুকোজের শক্তির পরিমাণ মানে সরি রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি হয়ে যায়, তখন এই ইনসুলিনটা আমাদের শরীরের মধ্যে ঢুকে গ্লুকোজের লেভেল কমায় দেয়, যাতে আমরা শক্তিটা নিতে পারি। আচ্ছা, গ্লুকোজ যদি বেশি হয়, বেশি হয়, গ্লুকোজ যদি বেশি হয়, তাকে আমরা বলি হাইপার গ্লাইসোমিয়া। হাইপার, এই হাইপার, এটা তো মুছা যায় না, এটা বিশাল প্রবলেম। হাইপার গ্লাইসেমিয়া, গ্লাইসেমিয়া, হাইপার গ্লাইসেমিয়া। হাইপার গ্লাইসেমিয়া মানে হচ্ছে, হাইপার গ্লাইসেমিয়া মানে হচ্ছে যে আপনার শরীরে গ্লুকোজের পরিমাণ বেশি আছে, এটাকে আমরা ডায়াবেটিস বলি, যেটাকে বলা হয় হাইপার গ্লাইসেমিয়া। ঠিক আছে? তাহলে এই ডায়াবেটিস হলে হয় কি আসলে, আসলে আমাদের শরীর থেকে রক্ত রক্ত থেকে কোষ সুগার খাইতে পারে না। সুগার না খাইলে এগুলো কি হয়, আমাদের রক্তে যত ধরনের পদার্থ অবশিষ্ট আছে সব কিছু আমাদের কিডনি প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়, তখন সুগার গুলো কিন্তু আমাদের প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। তাহলে ব্যাপারটা কি ঘটলো, যে রক্তের মধ্যে গ্লুকোজও থাকতে হবে, আবার নির্দিষ্ট পরিমাণও থাকতে হবে। তো এই বেশি যদি হয়, তাকে আমরা বলি হাইপার গ্লাইসেমিয়া, আর যদি কমে যায় তাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া। মানে আমার যা দরকার, ধরেন 4 দরকার, হাইপোগ্লাইসেমিয়া। 4 নাই, আছে হলো 2, 1, 0 হলে তো মারাই যাব। কারণ ওই যে বলছি, মস্তিষ্কে যদি শক্তি না পোষায় 4 মিনিট, আপনি মারা যাবেন। তো জিরো আপনার ব্লাডে গ্লুকোজ জিরো মানে কি, আপনার কোন ধরনের শক্তি আপনার কোষগুলা পাবেন, আপনি মারা যাবেন। তাহলে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে গ্লুকোজের কম থাকলে বলে। এটা দেখেন, এটা এই কোশ্চেনটা কিন্তু এই দ্বিতীয় ধাপে চলে আসছে। তাহলে গেল, লোহিত রক্তকণিকার কাজ গেল, আমি একটু মুছে দিই। হ্যাঁ, হাইপার গ্লাইসেমিয়া মানে বেশি, হাইপোগ্লাইসেমিয়া মানে কম। হাইপো মানে কম, হাইপো মানে কম। আচ্ছা, লোহিত রক্তকণিকা গেল। শ্বেত রক্তকণিকা কি করে বলেন তো, শ্বেত রক্তকণিকা কি করে? শ্বেত রক্তকণিকা কি করে? আমাদের দেশে যেরকম আর্মি আছে, আর্মি আছে না, আর্মিদের কাজ কি? বহিঃশক্তির আক্রমণ থেকে, বহিঃশক্তির আক্রমণ থেকে কি করতে হয়? এই আপনি এত কষ্ট পাওয়ার কিছু নেই, আপনি লেকচারটা দেখে নিয়েন, ভিডিও দেখে নিয়েন। ঠিক আছে? বহিঃশক্তির আক্রমণ থেকে দেশকে রক্ষা করে, তাই না? এটা হচ্ছে আমাদের কিসের কাজ বলেন তো? এটা হচ্ছে আমাদের আর্মির কাজ। তো আমাদের বডিতেও আর্মি আছে, যারা রোগ। তাহলে আপনার শ্বশুরকে বলেন যে আব্বা আমাকে একটুখানি ক্ষমা করেন, আমি একটু ক্লাসটা করে আসতেছি, উনি বুঝবে। আচ্ছা, তাহলে যেটা ঘটনা, যে শ্বেত রক্তকণিকার কাজ কি, এ হলো আমাদের বডির আর্মি। আর্মি মানে হচ্ছে যুদ্ধ করে, রোগ জীবাণু আসলেই যুদ্ধ করে, রোগ জীবাণু আসলেই যুদ্ধ করে। আচ্ছা, এখন আপনি ধরেন চিন্তা করেন, আপনার একটা দেশে, আমাদের দেশে চোর গুন্ডা বদমাইশ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, তারপরে ছাত্র দল, তারপরে জামাতি ইসলাম, তারপরে কিছু হলো হুজুর, যাকে আমরা মোল্লা বলি অনেকেই, আবার কিছু হলো নাস্তিক, সব ধরনের লোক আছে না, সব ধরনের লোক আছে না, সবাই যদি আর্মি হইতো, সবার হাতে যদি অস্ত্র থাকতো, তাহলে কি অবস্থা হইতো বলেন তো? ধরেন একটা নাস্তিক গিয়ে এক জায়গায় মানে সৃষ্টিকর্তার বিরুদ্ধে কথা বলছে, আর একজন হুজুরের কাছে যদি মানে আর্মি হইতো, ওরা যদি গুলি থাকতো, ও সোজা গুলি করে দিত। তো নাস্তিকের কাছেও গুলি আছে, সে কি করবে? তুই আমার গুলি করস,
গোলাগুলি লাগায় দেশে একটা বিশৃঙ্খলা তৈরি তৈরি হতো না, কেউ বাঁচতো না, কঠিন শুরু হয়ে যেত, ঠিক আছে, কঠিন কাজ শুরু হয়ে যেত। তাহলে আমাদের বডিতে যদি সবাই আর্মি হয়ে যায় তাহলে আমাদের বডিতে কি হবে? বিশৃঙ্খলা হবে না, উল্টা আমাদেরকে মারামারি শুরু করবে না। যখন মারামারি করার জন্য প্রতিপক্ষ নাই তখন নিজেরাই মারামারি শুরু করে দেই, তাই না? সংঘাত হবে। তো এই শ্বেত রক্তকণিকা আর্মির সংখ্যা যদি বেড়ে যায় তাহলে তাকে এই ব্লাড ক্যান্সার বলে, লাইকোমিয়া না কি যেন বলে, ভুলে গেলাম, ব্লাড ক্যান্সার, লাইকোমিয়াই মনে হয় বলা হয় এটা মেডিকেলের ভাষায়। তাহলে শ্বেত রক্তকণিকার পরিমাণ বেশি হলে সেটা হচ্ছে কি হয় আমাদের বডিতে? লিউকোমিয়া, হ্যাঁ আচ্ছা লিউকোমিয়া। ভুলে যাই বুঝলেন, করোনা হওয়াতে অনেক মাথার তার তোর ছিঁড়ে গেছে, এই তারগুলো তো মনে হয় আর জীবনে জোড়া লাগবে না। তাহলে ঘটনা হলো কি, ব্লাড ক্যান্সার হয়ে গেল। অনুশ্রিকার কাজ কি? অনুশ্রিকার কাজ কি দেখেন, আমাদের বডি তো সুন্দর জিনিস, তো কোনোদিন তো কাটবে না, এর কোন গ্যারান্টি আছে? আচ্ছা, ধরেন আমার এখানে একটুখানি কেটে গেল আর জীবনে রক্ত পড়া বন্ধ হলো না, দিদারসে রক্ত পড়তেছে তো পড়তেছে, আমি আর বেঁচে থাকবো? এই জন্য সৃষ্টিকর্তা করছে কি, অনুশ্রিকা নামের এক ধরনের রক্ত কণিকা তৈরি করছে। এরা করে কি, এই ক্যালসিয়াম আয়ন, সিএ মানে ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম আয়নের সাথে রিয়াকশন করে এই কাটা জায়গায় একটা জালির মতো পর্দা তৈরি করে, বলে যে এই দিক দিয়ে আর রক্ত বেরাবি না, মানে রক্তকে জমাট বাঁধে, রক্ত তঞ্জন প্রক্রিয়া যেটা বলে, সেটার কাজ হচ্ছে অনুশ্রিকা। আপাতত এই তিনটা পড়লেই হবে, আরো অনেক ধরনের রক্ত কণিকা মধ্যে কণিকা থাকে, ব্রোসোফিল ফোসোফিল আর অনেক কিছু থাকে, এগুলো আমরা না পড়লেও হবে। আচ্ছা, রক্তের গ্রুপ, এই রক্তগুলাকে আবার বিভিন্ন গ্রুপে ভাগ করছে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার। সেটা হচ্ছে এ গ্রুপ, বি গ্রুপ, একটা এ বি গ্রুপ, মানে দুইটা যুক্ত, একটা হলো ও গ্রুপ। এ বি হচ্ছে সর্বজনীন গ্রহিতা, এটা হলো গ্রহিতা, আর ও হচ্ছে দাতা, এটা মনে থাকলে হবে। এগুলার আবার প্লাস মাইনাস আছে, এই জন্য টোটাল রক্তের গ্রুপ হচ্ছে 8টা। এগুলোর আবার প্লাস মাইনাস আছে, টোটাল রক্তের গ্রুপ হচ্ছে 8টা। এখানে আর অনেক তথ্য দেওয়া আছে, এগুলো আমি চলে যাই, এগুলো আপনাদের বইয়ে আছে, লেকচারে আছে, এটা আপনারা পড়ে নিন, আমার বোঝানোর দরকার যেটা সেটা পড়ে। আচ্ছা, আমাদের শরীরে রক্ত আছে, ঠিক আছে, এখন এই রক্তগুলা আমাদের শরীরের বিভিন্ন অংশে পৌঁছাইতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, আপনি একটা 6 তলা বাসা আছে আপনার, আপনি বাসার 6 তলায় থাকেন, আপনার বাসার নিচ তলায় যে রিজার্ভ ট্যাঙ্ক আছে সেখানে পানির অভাব নাই, লিটারকে লিটার পানি রয়ে গেছে। এই পানি কি আপনার কোনো কাজে লাগবে যদি না নিচে একটা মোটর থাকে? মোটর যদি পানিতে প্রেসার দিয়ে 6 তলায় না উঠায়, এই পানি কি আপনার কোনো কাজে লাগবে? তো আমাদের বডিতে দেখেন, একটা পূর্ণবয়স্ক মানুষের বডিতে 5-6 লিটার রক্ত থাকে, 5-6 লিটার রক্ত থাকে, 5 থেকে 6 লিটার। কিন্তু এই এই রক্ত যদি আমাদের মাথায় না পৌঁছায়, আমাদের পায়ে না পৌঁছায়, এই রক্তের কোনো দাম নাই। আমাদের খাবার তো সব জায়গায় লাগবে, দেহের প্রত্যেকটা কোষে আমার খাবার লাগবে, নাইলে আমি শক্তি পাবো না। আমার যদি এই জায়গায় আমি যদি চাপ দিয়ে ধরে থাকি, রক্ত চলাচল যদি বন্ধ হয়ে যায়, হাত ঝিঝি লাগে না, ঘুমাইতে ঘুমাইতে দেখেন না এক সময় মনে হয় ল্যাংড়া হয়ে গেছি, তা নড়ে না, ওরে আল্লাহ, হাতে ভেবে তুলে স্যার ঠাস করে পড়ে যায়, তাই না? তার কারণ কি? তার কারণ হচ্ছে অনেক টাইম ওখানে রক্ত সঞ্চালন হয় নাই, সব ধরনের শক্তি চলে গেছে হাতের, বুঝতে পারছেন? তো এই জন্য রক্ত সঞ্চালন করতে হবে, তাই না? রক্ত সঞ্চালন করতে হবে। তো এই রক্ত সঞ্চালন করার জন্য বাড়িতে পানি সঞ্চালন করার জন্য যেমন পাইপ আছে, তার মধ্যে মোটর আছে, আমাদের বডির মধ্যে অনেক রক্ত ধমনী শিরা এগুলো আছে। আর একটা পাম্পও আছে, সেটা হচ্ছে আমার হার্ট বা হৃৎপিণ্ড, এটার কাজ হচ্ছে পাম্প করে রক্তকে বিভিন্ন জায়গায় পৌঁছায় দেওয়া, তাই না? বিভিন্ন জায়গায় পৌঁছায় দেওয়া। এই পাম্প করে যে এর একটা প্রেশার থাকে, সিস্টোলিক প্রেশার আর হলো ডায়াস্টোলিক প্রেশার। সিস্টোলিক মানে হচ্ছে যেটা হচ্ছে চাপ দেয় জোরে, সেটা হচ্ছে উচ্চ চাপ, সেটা হলো 110 থেকে 40। আর নিম্ন চাপ, যখন চাপটা হৃৎপিণ্ডের চাপ ছেড়ে দেয় তখন হলো 90। এইভাবে হৃৎপিণ্ড বিভিন্ন জায়গায় রক্ত সঞ্চালন করে। তাহলে দেখেন, এখান থেকে আমার মেইন একটা জিনিস বোঝার বিষয়, হৃৎপিণ্ড একটা অঙ্গ, অঙ্গ না, একটা অর্গান, একটা অঙ্গ, যের কাজ হচ্ছে রক্তকে বিভিন্ন জায়গায় ছড়াইয়ে দেওয়া, তাই না? আর রক্ত কি? রক্ত আমরা পড়ছিলাম, রক্ত একটা তরল যোজক কলা, যোজক কলা, এর কাজ হচ্ছে খাদ্য এবং তরল যোজক কলা, এর কাজ হচ্ছে খাদ্য এবং খাদ্য সার, মানে হচ্ছে শক্তি এবং অক্সিজেনকে পরিবহন করা। আচ্ছা, এগুলো হচ্ছে তথ্য, মানব দেহে হাড় আছে এতগুলা, এই আছে এতগুলা, এগুলা বাদ দেন। রক্তের উপাদান 9 কোনটি বলেন তো? রক্তের উপাদান 9 কোনটি?
এটা উদ্ভিদ, উদ্ভিদ পড়া হয়েছে না আপনাদের? এটা যেহেতু 3 নাম্বার লেকচার, উদ্ভিদ তো পড়ানো হয়েছে, উদ্ভিদ পড়ানো হয়েছে না? উদ্ভিদ, উদ্ভিদ কি জিনিস, ক্লোরোফিল, সালোক সংশ্লেষণ বিক্রিয়া, এগুলো পড়ানো হয়েছে? আচ্ছা, পড়ানো হয় নাই। যদি পড়ানো হয়, এটা মানে 4 নাম্বার লেকচারে আছে, যদি পড়ানো হয় সেখানে দেখবেন প্লাস্টিড, প্লাস্টিড বা প্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, তারপরে হচ্ছে লিউকোপ্লাস্ট, তারপরে এগুলো হচ্ছে উদ্ভিদের অঙ্গ। এগুলো কি? উদ্ভিদের অঙ্গ। যেহেতু এটা উদ্ভিদের মধ্যে আছে, তার মানে এটা রক্তের মধ্যে নাই, তখন আপনারা এটার উত্তর দিতে পারবেন। ঠিক আছে? তখন এটার আপনারা উত্তর দিতে পারবেন যে এটার উত্তর হবে রক্তের উপাদান নয়। আমি বলছি না যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, বসুফিল, আরো অনেক কিছুই থাকে। তাহলে এটার উত্তর তখন আরো ক্লিয়ার হবে। রক্তের পিএইচ কত? পিএইচ জিনিসটা কি? পিএইচ হচ্ছে রক্ত ক্ষারকীয় না অম্লীয়, এটা মাপার জন্য ইউজ করা হয়। পিএইচ 7 মানে হলো নিউট্রাল, জিরো। এখানে 0 থেকে 1, এদিকে যত আসবে সেগুলো হলো ক্ষারকীয়, সেগুলো হচ্ছে ক্ষারকীয়। আর এইদিকে যত যাবে সেগুলো হলো অ্যাসিডীয়, অ্যাসিডীয়, ধরেন অ্যাসিডীয়। আচ্ছা, আপনারা একটা এখন উদাহরণ দিবেন, মানে লবণ কেমন লাগে? যত ক্ষার আছে সব লবণাক্ত, তিতা তিতা লাগে। আর যেগুলো টক সেগুলো হলো অ্যাসিড, যেগুলো টক সেগুলো হলো অ্যাসিড। যে কোনো টক কিছুক্ষণ পরে দেখবেন তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড থাকে, অমুকের মধ্যে এই অ্যাসিড থাকে, তমুকের মধ্যে সেই অ্যাসিড থাকে। তাহলে রক্ত কি কখনো কেউ মুখে দিয়ে দেখছেন কেমন লাগে? রক্ত কিন্তু নোনতা নোনতা লাগে। যারা, আমরা ছোটবেলায় কেটে গেলে অনেক সময় মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিতাম, রক্ত লাগে নোনতা নোনতা, তার মানে রক্তের মধ্যে লবণ আছে। তো লবণ থাকলে সে অবশ্যই ক্ষারকীয় হবে। কতটুকু ক্ষারকীয়? ঈষৎ ক্ষারকীয়, মানে এই 7-এর চেয়ে একটু বেশি, 7.4। রক্ত একটু ক্ষারকীয়। পূর্ণবয়স্ক মানুষের শরীরে রক্তের পরিমাণ কত বলেন? আমি বলছিলাম 1.5 থেকে 1.5 লিটার। এটা কিন্তু আসছে, দেখেন এই যে সহকারী প্রাথমিক বিদ্যালয়ে চলে আসছে 5 থেকে 6 লিটার। যেহেতু 6 নাই, সুতরাং এটা উত্তর হবে এ। মানব দেহে লোহিত রক্তকণিকা বাঁচে কয়দিন? লোহিত রক্তকণিকা বাঁচে হচ্ছে 120 দিন। তার মানে আপনি যদি 120 দিন ওয়েট করেন, আপনার সব রক্ত আলাদা হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। এজন্য বলা হয় যে 3 মাস পর পর রক্ত দিলেও সমস্যা নাই, আপনি রক্ত দিতে পারেন, 6 মাস পর পর রক্ত দিতে পারেন। 6 মাস পর পর রক্ত দিলে আপনার রক্ত কোনো প্রবলেম নাই, কারণ আপনার রক্ত তো থাকবে না, সব রক্তকণিকা মারা যাবে, আবার নতুন করে তৈরি হবে। তার চেয়ে একটা রক্ত একজনকে দিয়ে দিলেন, একটু মানুষ বেঁচে গেল। এ দেখেন 46 জন থেকে 36 জন হয়ে গেছে। সবাই আমার ক্লাস থেকে বিরক্ত হয়ে বেরিয়ে যাচ্ছে, তাই না? বিরক্ত হয়ে বেরিয়ে যাচ্ছে। এখন বলেন এটার উত্তর কি হবে? এটার উত্তর অনেক ঘাপলা আছে, অনেক অনেক বইয়ে অনেক কিছু দেওয়া আছে, ভুল দেওয়া আছে, ঠিক দেওয়া আছে। আমি এত বুঝি না, আমি বায়োলজি এত জানি না। তবে আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম বইয়ে রক্ত উত্তর দেওয়া আছে, কিন্তু আমার বিশ্বাস রক্ত হবে না। কেন হবে না? কারণ কোশ্চেনের মধ্যে বলা আছে কোন অঙ্গের মাধ্যমে। আপনারা এখন উত্তর দিবেন, আপনারা একটু উত্তর দিবেন যে অঙ্গ, রক্ত কি একটা অঙ্গ? বলেন তো, রক্ত কি একটা অঙ্গ? রক্ত কিন্তু অঙ্গ না। তাহলে রক্ত যদি অঙ্গ না হয়, তাহলে রক্ত উত্তর হওয়ার কোনো কোশ্চেনই ওঠে না। অনেকেই দিয়ে রাখছে রক্ত, কেন রক্ত হবে রে ভাই? এখানে স্পষ্ট বলা আছে অঙ্গের মাধ্যমে। রক্ত কি অঙ্গ? এখানে অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড, যে শরীরের মধ্যে রক্তকে পরিবহন করে, আর রক্ত অক্সিজেন পরিবহন করে, তাই না? আর ফুসফুস যারা দিছেন তাদেরকে বলি শোনেন, ফুসফুসের কাজ হচ্ছে এই যে রক্ত যখন, আমি বললাম না হৃৎপিণ্ডের মাধ্যমে, এটা ধরেন হার্ট, এই হার্টের মাধ্যমে যখন শরীরের অংশের মধ্যে ঢুকে যায়, অর্থাৎ রক্ত যখন আমাদের শরীরে কাজের কাজের জন্য কাজ করে, তখন এই রক্তটা অক্সিজেন যুক্ত রক্ত থেকে কার্বন ডাই, এটা ধরেন আমাদের বডি, এটা ধরেন আমাদের বডি, এখান থেকে বের হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, মানে দূষিত রক্ত। কি রক্ত? দূষিত রক্ত। তাহলে এই রক্ত তো আবার সার্কুলেট করে লাভ নাই। লাভ আছে? দূষিত রক্ত সার্কুলেট করলে লাভ কি? অক্সিজেন ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। তখন আমি কি করব? এখানে থাকে হলো ফুসফুস, এই ধরেন ফুসফুস, এই ফুসফুস এই রক্তকে পিউরিফাই করে। পিউরিফাই করে, পানির যে ফিল্টার আছে না,
ফিল্টার করে, ফিল্টার করে এই অক্সিজেনকে, রক্তকে আবার অক্সিজেন আলা রক্ত বানায় দেয়। অর্থাৎ ফুসফুসের কাজ হচ্ছে রক্তকে বিশুদ্ধ করা। কারণ রক্ত যখন আমাদের বডিতে এসে কাজ করে তখন সেটা কি হয়, হ্যাঁ অঙ্গ না থাকলে রক্ত হতো, রক্ত হতো, এটা ঠিক আছে। লেকচার শিটে কেন, অনেক বইয়েও এটা দেওয়া আছে, কিন্তু এটা আমার বুঝে পড়ে না। আমার কমন সেন্স বলে যে অঙ্গ আর রক্ত এক হইলো না, তাহলে আমি এটা উত্তর রক্ত কেন দিই? এক জায়গায় পড়াইছিলাম, আমিও পড়াইছিলাম যে এটা রক্ত। কারণ হচ্ছে কি, আমি এই অঙ্গটা দেখছিলাম না, পরের লেকচারে আবার আমি এই অঙ্গটা আমার চোখে পড়ে গেছে, তখন আমার মাথায় খেললো যার অঙ্গ তো আর রক্ত হবে না। তাহলে দেখেন ফুসফুসের কাজ হচ্ছে রক্তকে পিউরিফাই করা, রক্ত পরিবহন করা না, অক্সিজেন যুক্ত রক্তকে, সরি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে অক্সিজেন রক্ত। আমার মতে আপনি অবশ্যই অঙ্গ, অঙ্গ যদি থাকে হৃৎপিণ্ড দিবেন, যদি অঙ্গ থাকে অবশ্যই হৃৎপিণ্ড দিবেন, কারণ রক্ত একটা অঙ্গ না, রক্ত যেহেতু অঙ্গ না প্রথমেই বাদ। এটার উত্তর দেন, কোনটি রক্ত শূন্যতা দেখা যায়, কোনটির অভাবে, আমি বলছি অলরেডি, আয়রন। কোন ভিটামিনের, ওটা ভিটামিন বি 12, এটা একটু পড়ে নিবেন আর কিছু না। খাদ্য এবং পুষ্টি, অলরেডি আমি আপনাদেরকে বলছি যে দেখেন, আমার খাদ্যের জন্য তিনটা উপাদান থাকে, একটা আমিষ, আর একটা হলো শর্করা, আর একটা হলো স্নেহ। আমিষ হলো দেহ গঠন করে, শর্করা হলো শক্তি সঞ্চয় করে। এই যে ধরেন আমি দুপুর বেলা খাইছি, খেয়ে দিয়ে আমি আপনাদের এখানে 4 ঘন্টা হলে ক্লাস নিতেছি, এর আগে 2 ঘন্টা নিয়েছি, এখন নিতেছি, আমার ধরেন পেটের মধ্যে একটুও খাবার নাই, খাবার শেষ, তাহলে আমি বেঁচে আছি কিভাবে, কথা বলতেছি, এনার্জি পাইতেছি কোথায়? এটা হলো আমি যখন ধরেন যে খেয়ে দিয়ে, আমার বাসায় কোনো কাজ ছিল না, আমার দরকার হলো 1 প্লেট, আমি 3 প্লেট খাইয়া ঘুম পারছি, তখন আমার ওই খাবারগুলা আমার বডি এক্সট্রা এনার্জিকে চর্বি আকারে, তেল আকারে আমার বডিতে সঞ্চয় করছিল এখানে, বেশি করে পেটেই থাকে, পেটেই থাকে, মানুষের পেটেই বেশি চর্বি থাকে। তো ওগুলা যখন আমার বডিতে কোনো খাবার না ঢুকাবো, তখন সে কি করবে, ওই চর্বি গুলাকে ভেঙে ভেঙে, পানির দরকার হয় শুধু, চর্বি গুলাকে ভেঙে ভেঙে কি করে, আমার খাবার তৈরি করে, আমার বডিকে এনার্জি দেয়। একটু পানি খেয়ে নিলাম, পানি পিপাসা লাগছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই যে খাদ্যের উপাদান, এই 3টে উপাদান হলেই কি চলবে? এদেরকে কাজে লাগানোর জন্য আরো কিছু উপাদান লাগে, সেগুলো হচ্ছে ভিটামিন, খনিজ লবণ আর পানি। এই 6টা উপাদান হলো সুষম খাদ্যের উপাদান। এই 6টা উপাদান সুষম খাদ্যের উপাদান। দুধের মধ্যে সবগুলো উপাদান আছে, দুধের মধ্যে পানি আছে প্রচুর, পানি আছে প্রচুর, প্রচুর পরিমাণ শর্করাও আছে, সব সমস্যা নাই, স্নেহ জাতীয় পদার্থও আছে, ভিটামিনও আছে, বিভিন্ন ভিটামিন আছে, খনিজ লবণও আছে। তাহলে চর্বি বেশি হলে ক্ষতি করে হচ্ছে আপনার ওই যে, আমি বলছিলাম না বাসার পানির নল আছে, ওটার মধ্যে দিয়ে কি যায়, পানির নলের মধ্যে দিয়ে কি যায় বলেন, পানি যায়। আর আমাদের বডিতেও নল আছে, ওগুলোর মধ্যে দিয়ে রক্ত যায়, বেশি চর্বি হলে ওই নালীগুলা বন্ধ হয়ে যায়, রক্তের নালী বন্ধ হয়ে যায়, তখন হার্টের প্রেসারে ওই ছিঁড়ে যায়, হার্ট অ্যাটাক করে, তারপরে ওই যে আপনার ব্রেন স্ট্রোক করে, এগুলো হলো প্রবলেম, বেশি চর্বি হলে এই প্রবলেম। চর্বি থাকা ভালো, পরিমিত পরিমাণ। আচ্ছা, তাহলে দুধের মধ্যে সব আছে, ভিটামিনও আছে, কিন্তু ভিটামিন সি নাই, দুধের মধ্যে সি ভিটামিনটা থাকে না। এই জন্য একটা মানুষ শুধু দুধ খেয়েও বাঁচতে পারে, কিন্তু তার এক্সট্রা ভিটামিন সি খেতে হবে, তাহলে তার বডিতে আর প্রবলেম হবে না। আচ্ছা, খাদ্য যেভাবে আমাদের শরীর থেকে, মানে আমাদের খাদ্য, আমি এটা বলছি অলরেডি, যে খাবারকে ভেঙে গ্লুকোজে পরিণত করে আমাদের শরীর বিভিন্ন ধরনের পুষ্টি গ্রহণ করে, এটাকে বলা হয় খাদ্যের পুষ্টি গ্রহণ বা শোষণ। বাংলা মানুষের শরীরের 60 থেকে 75 ভাগ থাকে হচ্ছে পানি, এটা বলে দিছে। এবার এই দেখেন বিভিন্ন ধরনের খাবারের, আমি যে বলছিলাম এসিড মানেই টক, এখানে যতগুলা এসিড আছে দেখেন তো ওর মধ্যে টক জিনিস কিনা। তেঁতুল খুব মিষ্টি লাগে তাই না, নাকি খুব তিতা লাগে? আচ্ছা, তেঁতুল এমনি খাইলে মজা লাগে নাকি, একটু চিন্তা করেন, এই তেঁতুলের সাথে একটুখানি গুড় দিলাম পরিমাণ মতো, প্লাস একটু লবণ দিলাম, তারপরে ভালো করে মাখায়া টাখায়া খাইলাম, কোনটা মজা লাগবে বলেন তো? হ্যাঁ, মরিচ দিলে আরো ভালো, ভালো কথা বলছে, মরিচ দিলাম।
এটার কারণ কি বলেন তো, এটার কারণ কি বলেন তো, এটার কারণ কি? এই যে তেল, মরিচ, লবণ, টক, ঝাল, মিষ্টি মিষ্টি এটা খাইলে তার কারণ হচ্ছে দেখেন, আমাদের যে স্বাদের গ্রন্থি আছে, সেই স্বাদের গ্রন্থি অনেক ধরনের গ্রন্থি আছে। কেউ কেউ অ্যাসিড, যেটা টক যেটা, সেটাকে সে, জিহ্বার অনেক অংশ থাকে, আপনি যদি আহ, পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন, জিহ্বার অনেক এরকম জিহ্বা জিহ্বা থাকে তো এরকম, এই জায়গায় ধরেন টক, ট দিলাম, এই জায়গায় ধরেন মিষ্টি, ম দিলাম, এই ধরেন ধরেন লবণ, এরকম জিহ্বার বিভিন্ন পার্ট বিভিন্ন ধরনের টেস্টকে আইডেন্টিফাই করতে পারে। বুঝতে পারছেন? জিহ্বার গোড়ার দিকে, এই পিছন দিকে ওষুধ যখন খান, অনেকের তিতা লাগে না, আমরা কি করি, ওষুধটা এই জিহ্বার এখানে দিয়ে পানি দিয়ে গিলে ফেলাই, করি না? অনেকে ভিতরে, একদম ভিতরে জিহ্বার গোড়ায় দিয়ে পানি দিয়ে গিলে ফেলাই, তাই করি না? তার কারণ হচ্ছে যে এই জায়গায় তিতা স্বাদটা নেওয়ার মতো যে গ্রন্থি সেটা নাই, এজন্য আর তিতা লাগে না, খাইতে আর প্রবলেম হয় না। তো ওই জিহ্বার বিভিন্ন অংশ যখন টক খাবেন ধরেন, তখন এই অংশটা কাজ করবে। আর যদি টক, ঝাল, মিষ্টি সব মিশিয়ে দেন, তাহলে পুরা জিহ্বা মনে করেন যে আনন্দে লাফাবে, আরে ইচ্ছা আমরা সব খাওয়াইতেছে, তখন স্বাদে স্বাদে মনে করেন জিহ্বায় পানি চলে আসে, আরে আমার তো একদম খাওয়াই দিছে, যা যা পাই সব দিছে। এই জন্য আর কি টক, ঝাল, মিষ্টি এগুলা দিলে মজা লাগে। আচ্ছা, এই যে দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, ল্যাকটিক অ্যাসিড থাকে, দুধ যে অ্যাসিড আছে এটা বোঝা যায় দুধ যখন টক দই হয় তখন। টক দই হয় মানে কি, টক হয় তো, তাই অ্যাসিড না থাকলে টক হয় না। বোঝা গেছে ব্যাপারটা? এগুলো একটু দেখে নিয়ে না, এগুলো আর পড়ার কি আছে। ডাবের মধ্যে পটাশিয়াম থাকে, আপেলের মধ্যে ম্যালিক অ্যাসিড থাকে, এই থাকে সেই থাকে, আমলকির মধ্যে টার্টারিক অ্যাসিড, অনেক কিছুই থাকে। অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সির আর একটা নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। আমরা একটু আগে যাই, খাদ্যের কোন উপাদান থেকে জীব শক্তি পায় বলেন তো? এটা আমি বলছি, কোন উপাদান থেকে জীব শক্তি পায়? শর্করা থেকে শক্তি পায়। হ্যাঁ। দেহ গঠনের উপাদান কোনটা? এটাও আমি বলছি, দেহ গঠনের উপাদান কোনটা? দেখেন, পড়াইলে সব চলে আসে। হ্যাঁ। আচ্ছা, জাঙ্ক ফুড কি জিনিস বলেন তো? জাঙ্ক মানে কি? জাঙ্ক মানে হচ্ছে ফেলনা, যেটা আমরা ফেলে দিই, পচা জিনিস। জাঙ্ক মানে হচ্ছে পচা, ভালো না, খারাপ, আবর্জনা, আবর্জনা। জাঙ্ক ফুড আবর্জনা কেন বলেন? কারণ হচ্ছে জাঙ্ক ফুডে প্রচুর পরিমাণ চর্বি থাকে, কম না, বেশি পরিমাণ চর্বি থাকে, তাও আবার নিম্নমানের চর্বি, সস্তা চর্বি, যেগুলো আমাদের বডিতে মানে ওই যে এলডিএইচ বলে, মানে হচ্ছে লো লেভেলের লিপিড আর কি, সেগুলো আমাদের বডিতে রোগ জীবাণু সৃষ্টি করে, এবং বডিতে বেশি বেশি চর্বি, এবং জাঙ্ক যারা খায় তারা অনেক মোটা হয়ে যায় দেখেন। এই যে বার্গার, চিকেন, তারপরে চিজ মিজ যেগুলো খায়, ওগুলো দেখবেন অনেক মোটা মোটা লোক। আচ্ছা, এই ডিমে অ্যালবুমিন থাকে, ডিমে অ্যালবুমিন থাকে। তাপে কোন ভিটামিন নষ্ট হয় বলেন তো? তাপে কোন ভিটামিন নষ্ট হয়? ভিটামিন সি নষ্ট হয়। এই জন্য লেবু পানি কখনো গরম করে খাইতে নাই, গরম করে খেলে অন্য উপকার হয়, হালকা গরম দিলে ঠিক ছিল, বেশি গরম দিলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। ভিটামিন সির অপর নাম কি আমি কিছুক্ষণ আগে বলছি, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সির অপর নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। দুধ এবং ডিমে কোন ভিটামিন নাই? বলছিলাম না, দুইটা সুষম খাবার, কিন্তু একটা ভিটামিন নাই, এজন্য এটা খারাপ, এটা হলো ভিটামিন সি। কোনটির অভাবে স্কার্বি রোগ হয়? মানব দেহে স্কার্বি রোগ হয় ভিটামিন সির অভাবে। মানে মশলা টসলা যেটা আছে, দাঁতের মাসুল্লা বলে অনেকে, সেটাতে রক্ত পড়া যেটা, এটা হলো স্কার্বি রোগ। এই ধরনের রোগ কিসের অভাবে হয়? ভিটামিন সির অভাবে, ভিটামিন সির অভাবে। আর ভিটামিন সির অপর নাম কি আমি বলছি, অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, একটু ঘোরায় কোশ্চেন করছে আর কিছু না। কোন খনিজের অভাবে গলদণ্ড রোগ হয়? আমরা সবাই জানি, গলদণ্ড মানে ঘ্যাগ, আগের দিনে বলতাম এরকম গলা ফুলে যেত, আয়োডিনের অভাবে হয়। আগে আয়োডিনের অভাবে হইতো, এখন আয়োডিন যুক্ত লবণ খাই, আর কিছুই হয় না। কোন রক্তকণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়? কোন রক্তকণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়? আমার পড়ার মধ্যেই আছে, দেখেন আমি বলছিলাম, সবাই যখন আর্মি হয়ে যায় তখন দেশের অবস্থা কি অবস্থা হয়। তো রক্ত জমাট বাঁধায় কোন ধাতু সাহায্য করে? কোন ধাতু সাহায্য করে? আমি বলছিলাম, শ্বেত রক্তকণিকা একটা ধাতুর সাথে গিয়ে একটা ছাঁকনি তৈরি করে, একটা জাল তৈরি করে, যেটাতে রক্ত পরিবহন, রক্ত তঞ্জন প্রক্রিয়া বলে।
এটা হচ্ছে ক্যালসিয়াম। হ্যাঁ, সর্বজনীন দাতা কাকে বলে? ও যখন রক্ত মানে লিখছিলাম তখন বলছিলাম এ বি হচ্ছে সর্বজনীন গ্রহিতা, আর কে যেন সর্বজনীন দাতা? ও। হ্যাঁ, ও। স্ট্রোক কোন অংশে হয়? এই দেখেন স্ট্রোক, স্ট্রোক মানে কি? ওই যে বলছিলাম না যে হ্যাঁ, রক্তে মাথার মধ্যে চিকন চিকন রক্তনালিকা আছে, ওগুলো যদি ওই চর্বি দিয়ে জমা হয়ে যায় তাহলে কি হয়? মস্তিষ্কের ওই রক্তনালী ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলে মস্তিষ্কের মধ্যে রক্ত জমা হয়। রক্ত জমা হলে আমরা মানে ইয়া হয়ে যায়, এটা কি বলে, স্নায়ু আর কাজ করে না, আমরা তখন প্যারালাইজড হয়ে যাই, এটা কি স্ট্রোক বলে। মস্তিষ্কের ডান সাইডে রক্ত জমা হলে বাম সাইড প্যারালাইজ হয়, বাম সাইড রক্ত জমলে ডান সাইড প্যারালাইজ হয়। অনেক সময় এটা ব্যায়াম করলে বা অপারেশন করে রক্তটা ক্লিয়ার করে দিলে সুস্থ হয়, অনেকেই সুস্থ হয়। আবার অনেকে আছে যে এমন ভাবে পড়ে যে সে সুস্থ হওয়ার আর উপায় থাকে না। মানুষের গায়ের রং নির্ভর করে মেলানিন নামের একটা পদার্থের উপর, এটা একটু জানার জিনিস আর কিছু না। মেলানিন নামে একটা পদার্থের উপর। বাহ, এদিকে লেকচার শেষ। এবার কারা কারা যেন হাত উঠাইছিলেন, আপনারা কি আছেন নাকি বিরক্ত হয়ে চলে গেছেন রাগ করে যে স্যার আমার হাত উঠানো কি গুরুত্বই দিল না? এবার বলেন আপনার, আপনাদের কথা। হ্যাঁ, এই তো হাত উঠেছে, বলেন। থ্যাংক ইউ। মাকসুদা বলছেন অনেক ভালো ক্লাস হয়েছে, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ স্যার, অনেক ধন্যবাদ, ক্লাসটা অনেক ভালো লাগছে। একটু স্যার সাউন্ড দেন। স্যার, ক্লাসটা অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার, আপনি বলতেছিলেন যে গ্লুকোজের কথা, হ্যাঁ, যে কেউ নর্মাল মানে উম, যে কেউ গ্লুকোজ কি খেতে পারে হ্যাঁ প্রতিদিন? খেতে পারে। কিন্তু প্রতিদিন কেন খাবে? প্রতিদিন খেতে হবে কেন? যদি ক্লান্ত লাগে, অনেক পরিশ্রম করে, তার মানে ইনস্ট্যান্ট এনার্জির দরকার, সে না, খেতে এই পারে। জন্য যদি মানে প্রতিদিন সে অনেক পরিশ্রম করে, দিনে 12 ঘন্টা 14 ঘন্টা পরে যদি একটু অল্প একটু করে পরিমাণ খাওয়া খায়, যেতে পারে, অল্প দেখেন অল্প পরিমাণে, কোনো কিছুই বেশি খাওয়া ভালো না। আর বডিতে, অল্প 1 গ্লাস করে কি প্রতিদিন খাওয়া যাবে না? এটা এখন ডাক্তারের কাছে ভুলে যেতে হবে, আই এম নট এ ডাক্তার, আমি হলো ইঞ্জিনিয়ার। ঠিক আছে। কিন্তু আপনার কথাগুলো প্রত্যেকটা ডক্টরের মতোই মনে হয়েছে, এই না, জন্য না, আমি না, আপনার এইগুলো জেনারেল কোশ্চেনটা নলেজ, করছি। এগুলো জেনারেল নলেজ। কম খাওয়াই ভালো, বেশি খাওয়া ভালো না। আচ্ছা স্যার। ওকে, তো ঠিক আছে, আর কেউ কিছু বলবেন? আমার হাতে সময় আছে কিছু, যদি আপনারা বলেন তাহলে আমি, আচ্ছা একজন হাত উঠাইছে, একটু পড়ার মধ্যে কোশ্চেন করেন, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, আজকে আপনার প্রথম ক্লাস আমি পাইছি, খুব ভালো লাগলো স্যার। আর আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এইদিক যে মাসুদ। ঠান্ডা, আমার কাছে পঞ্চগড় তো স্যার খুবই ঠান্ডা, তাও ক্লাসটা করলাম। হ্যাঁ, পঞ্চগড়ে আমি গিয়েছিলাম, পঞ্চগড় অনেক ঠান্ডা। জি স্যার, আপনার ক্লাস খুব ভালো লাগছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবেন? কোশ্চেন জিজ্ঞেস করলে আমি খুশি হই সব সময়, প্রশংসা করলে ভালো লাগে, কিন্তু সবার সময় নষ্ট হয়। হ্যাঁ, এটা আবার আমার খারাপ লাগে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা আহ হ্যাঁ, একজন একজন বলছে, একজন কি যেন বলছে, খুব কম বুঝি আপনার ক্লাস অনেক কিছু। আচ্ছা, ঠিক আছে, আমি আসলে চেষ্টা করি আপনাদেরকে, আমি সবসময় আমার ক্লাস যারা মানে দ্বিতীয় তৃতীয়টা করছে তাদেরকে আমি বলি আমি জেনারেল সায়েন্স বা আমি বিজ্ঞান পড়ি, সাধারণ জ্ঞান দিই, মানে বিজ্ঞানের মধ্যে ডুব না দিয়ে বিজ্ঞান পড়ায় দিই। এই জন্য অনেকেই আপনারা বুঝতে পারেন আমার কথাগুলো। এবং আমার ক্লাসটা সাজানোই থাকে হচ্ছে আর্টস কমার্সের স্টুডেন্টদের উপর ভিত্তি করে, যাতে ওরা ঠিক মতো বোঝে। সায়েন্সের সব পোলাপান তো এমনি বুঝবে, ওদের 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 আহ, ভালোভাবে পড়াইলেও বুঝবে, একটুখানি পড়লেও বুঝবে, ওদের রিভিশন দেওয়া দরকার, এগুলো ওরা পড়ে আসছে। তো আমার চিন্তা থাকে যে আমার ক্লাসের সবচেয়ে মানে দুর্বল স্টুডেন্টটা যদি আমি বুঝাইতে পারি, তাহলে সবচেয়ে সবল যারা তারা তো এমনি বুঝে যাবে। এইভাবেই আমি আর কি চেষ্টা করি বুঝাইতে। আর বাকিটা তো আসলে আপনারা জানবেন। কোন গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, যেটা দিয়ে গ্লুকোজ ইনসুলিন বের হয়, এটা একটু আপনারা সার্চ দিয়েন, গুগলে একটু সার্চ দিবেন। অগ্নাশয় মানে যকৃতি না, এটা অগ্নাশয়ে থাকে। গুগলে সার্চ দিবেন। আমার কথাই সব না, আমি তো ভুলও বলতে পারি, আমার অনেক কিছু মনে থাকে না, আমি তো ভুলও বলতে পারি, তাই না? আপনাদের কনফিউশন হলে একটু সার্চ দিয়ে দেখে নেবেন, সব পাওয়া যাবে। সব তো আর সার্চ দিবেন না, যেটা কনফিউশন হবে সেটা। এই বলেন Oppo A54। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন।
ভিডিওটা কি পাওয়া ওখানে পাবো, লিঙ্কে পাবো নাকি ওইখানে কোনটা? ক্লাস ভিডিওগুলা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভিডিও পাবেন, ভিডিও পাবেন 100%। কালকেই মনে ওগুলো হয় কোথায়? অ্যাপের মধ্যেই পাবেন, অ্যাপে অথবা আপনাদের ড্যাশবোর্ডে পেয়ে যাবেন। আচ্ছা তাহলে আমি এক কাজ করি, আমি আজকে রাখি, হ্যাঁ আমি আপনাদের এই 32 জনের সময় নষ্ট না করি, অনেক রাত হয়েছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আর আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন। আর ক্লাস ভালো লাগলে মানে আমি খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি, অনেক মনোযোগ দিয়ে ক্লাস করছেন বলে ক্লাস বুঝতে পারছেন। আর যদি কারো কেউ না বুঝতে পারেন, মানে আমি যদি কাউকে বুঝাইতে না পারি, মানে এটা আমার অপারগতা, আমি তার কাছে ক্ষমা প্রার্থী। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।